নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেকের স্বাগত। শুরু করছি মেগা ডিবেট সোজা সাপটা। বহু বছর থেকে একটি স্লোগান বঙ্গজীবনে অঙ্গ হয়ে গিয়েছে। ভোটের সময় এলেই শোনা যায় সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। অর্থাৎ ভোট দেওয়াটা জরুরি, নিজের ভোট দেওয়াটা আরও জরুরি। কিন্তু এক এপিক নম্বরে একাধিক ভোটার হলে কি নিজের ভোট নিজে দেওয়া সম্ভব? এই প্রশ্নেই এখন তুমুল বিতর্ক। যে বিতর্কের আগুনে জল ঢালতে জাতীয় নির্বাচন কমিশনের অস্ত্র এখন আধার কার্ড। ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্ক করাতে চায় কমিশন। ঘর গুছিয়ে ভোটের ময়দানে ভোট এলেই এমন শিরোনামে ভরে যায় সংবাদ মাধ্যম। তবে এই খবরের মুখ্য চরিত্র সাধারণত হয় রাজনৈতিক দলগুলি। এবার একটু ব্যতিক্রম। ভোটের আগে খবরের কেন্দ্রে খোদ জাতীয় নির্বাচন কমিশন। গত কয়েক মাসে জমেছে অভিযোগের পাহাড়। ভোটারের পরিচয় যে এপিক, তাতেই নাকি গড়মিল। এক এপিক নাম্বারে একাধিক ভোটার। অভিযোগটা প্রথম তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে নির্বাচন কমিশন অবশ্য গড়মিলের বিষয়টি মানতেই চায়নি। উল্টে তারা যুক্তি দেয়, এমনটা তো হয়েই থাকে, হোক না এপিক নাম্বার 1, 2 ভোটারের রাজ্য আলাদা হলে কিসের টেনশন। কিন্তু গোঁজা মিলের এই ব্যাখ্যায় গড়মিলের জটিলতা কাটেনি। অবশেষে কমিশন স্বীকার করে নিল ভুল হয়েছিল। ভূত তাড়াতে কমিশনের অস্ত্র এখন আধার। কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করলেই কি সমস্যা মিটে যাবে? কারণ ইতিমধ্যে আধার কার্ড ক্লোন করার অভিযোগও সামনে এসেছে। তাই কমিশনের এই উদ্যোগে ভোটারের চিন্তা কাটল কিনা সেটা বলার সময় বোধহয় এখনো আসেনি। ভোটের লিস্টে ভূতের দাপট চাপে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু ভূত তাড়াতে কমিশনের এই আধার দেওয়াই নিয়েও অনেক প্রশ্ন উঠছে। আধার যদি ক্লোন করা হয় তাহলে কি হবে? আধার ডেটাবেসে যদি ভুল তথ্য থাকে তাহলে কি হবে? আধারের তথ্য যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? প্রশ্নে প্রযুক্তি, প্রশ্নে রাজনীতিও। ভোটের লিস্টে এই ভোট ঢুকলো কিভাবে? কাদের স্বার্থে ভোটের এই উপদ্রব? নাকি সবই আসলে ভোট যুদ্ধের অস্ত্র মাত্র? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। সোজা সাপটা মেগা ডিবেটে আজকের মোশন, ভোট যুদ্ধে ভূত অস্ত্র। আবার বলে দিই, ভোট যুদ্ধে ভূত অস্ত্র। আর এ নিয়ে বলার জন্য আজ আমাদের 8 জন অতিথি রয়েছেন। ওপেনিং ব্যাটসম্যান যিনি, তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে পার্থ ভৌমিক, সাংসদ। পার্থদা। ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। গুরুত্বপূর্ণ মুহূর্তে এরকম একটি প্রয়োজনীয় বিতর্ক সভা অনুষ্ঠিত করবার জন্য। মূল ব্যাপার হচ্ছে পদ্ধতির কি পরিবর্তন হবে, কোথায় ভুল ছিল, কোথায় ঠিক করলে কিভাবে ঠিক করতে হবে, এসব পরবর্তী অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে যারা ঠিক করবে তারা কি আদৌ নিরপেক্ষ? প্রথম প্রশ্নটা এইখানে। আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনার নিযুক্ত হতো, তার জন্য 3 জনের একটি কমিটি ছিল। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতবর্ষের গণতন্ত্রের বর্তমান যে অবস্থা, সেখানে গণতন্ত্রকে সুদৃঢ় করবার জন্য নির্বাচন কমিশনারের যে ভূমিকা, দুঃখজনক হলেও এটা সত্যি, সেই গণতন্ত্রকে কুক্ষিগত করবার, গণতন্ত্রের মূলে কুঠারাঘাত হানবার যে অস্ত্র প্রয়োগ করা দরকার, ভারতবর্ষের শাসক দল সেই অস্ত্র প্রয়োগ করে নির্বাচন কমিশনারের নিয়োগের পদ্ধতিটাই বদলে দিলেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী মনোনীত এক সদস্য,
অর্থাৎ শাসক দল যাকে চাইবেন তিনি নির্বাচন কমিশনার হবেন। তাহলে যিনি শাসক দলের নির্দেশে নির্বাচন কমিশনার হবেন তিনি কি শাসক দলের বাইরে বেরোতে পারবেন? সেই সাহস কি তিনি দেখাতে পারবেন? যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ করলেন এবং তার সপক্ষে নির্বাচন কমিশনারকে যখন পরপর চিঠি দেওয়া হলো, জানানো হলো, তার কোনো প্রকৃত সদুত্তর শুধু মেলে নিয়ে কথা বলা ভুল, নস্যাৎ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন একটার পর একটা এভিডেন্স বেরোলো, নির্বাচন কমিশনার স্বীকার করতে বাধ্য হলেন যে না, কিছু ভুল ছিল, এটাকে রেকটিফাই করা প্রয়োজন। এখন সেটা ইউনিক ভোটার কার্ড তৈরি করা, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক জুড়ে দেওয়া, কোন পদ্ধতিতে হবে এইটা নিয়ে নির্বাচন কমিশনার আলোচনা করছেন। আপনারা আমাকে বলুন তো, যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করে দিলেই সমস্যা মিটে যেত, তাহলে তো কোনো প্রশ্ন ছিল না। কিন্তু ভোটার তালিকা যেরকম ভুয়ো প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আধার কার্ডও কি স্বচ্ছ? যদি আধার কার্ড স্বচ্ছ হয় তাহলে একই ভোটারের নাম দু জায়গায় থাকে কি করে? কারণ ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড দেখানো প্রয়োজনীয়। একই লোকের নাম, এরকম দিল্লির নির্বাচনে দেখা গেছে একই বুথে 40 জনের নাম, তাদের বাবার নাম এক, আমার কাছে এভিডেন্স আছে, এবং তাদের মধ্যে 13 জনের বয়স একই সময়, একই ডেট। আমি যদি এই রাজ্যের উদাহরণ দিই, এখানে ভারতীয় জনতা পার্টির অনেক প্রতিনিধি আছেন। সুকান্তবাবু বালুরঘাট থেকে জিতলেন, একই এপিক নম্বর LPJ 1894534। কুশমন্ডি বিধানসভায় 201-এ পার্ট নাম্বার বুথে তার নাম আছে, আবার বালুরঘাটেরই তপন বিধানসভায় তার নাম আছে, আবার গান্ধীনগর লোকসভায় সেখানেও তার নাম আছে, এপিক নাম্বার 1। এবং সবচেয়ে দুঃখজনক হলেও এটা সত্যি, লোকসভা থেকে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন এই স্বল্পকালের মধ্যে 38 লক্ষ ভোটারের নাম সংযোজিত হয়ে গেল। দুঃখজনক হলেও এটা সত্যি যে দিল্লির বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন এর মধ্যেকার সময় 4 লক্ষ নাম যুক্ত হয়ে গেল। অথচ গত 10 বছরে দিল্লিতে যে ভোটার লিস্টে নাম উঠেছে তার সংখ্যাটা 4 লাখ পেরোয়নি, যেটা 6 মাসে পেরিয়ে গেল। পার্থ ভৌমিক প্রশ্ন তুলে দিলেন আধার কার্ড নিয়েও, পাশাপাশি প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও, হালকা করে তিনি প্রশ্ন তুলেছেন। পরের বক্তা বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্তত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হচ্ছে, মহাকাশ বিদ্যা নিয়ে আমরা আলোচনা করছি না। পদার্থবিদ্যার ছাত্র হয়েও আমার মহাকাশ বিদ্যার জ্ঞানগম্যি খুব সামান্য। বুথের ভূত নিয়ে আমরা আলোচনা করছি। আমি বীরভূম থেকে আসি, বীরভূমে একটা প্রবাদ আছে, সেই প্রবাদ হচ্ছে যে ভূতের ভয়ে চড়লাম গাছে, ভূত বলে পেলাম কাছে। অর্থাৎ ভূতের ভয়ে গাছে চড়েছিলাম, এখন ভূত বলছে আমি তো গাছেই বসে আছি, কাছেই পেয়েছি। ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের এই দাবি এবং অযৌক্তিক লাফালাফি ওই ভূতের কাছে যাওয়ারই সমান হবে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, বিজেপি শাসিত রাজ্যগুলোর ভোটার, তারা নাকি পশ্চিমবঙ্গে তাদের নাম তুলে বসে আছে। উনি বলছেন ট্রেনে করে তাদেরকে নিয়ে চলে আসা হবে, তারা পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে যাবেন।
তো তারপর তো শুরু হলো। এখন দেখছি একটু ব্রেক কষা হয়েছে এবং ভবিষ্যৎ বলছে ভোটার তালিকা নিয়ে তৃণমূল আর লাফালাফি করবে না, কারণ বুঝতে পেরেছে যে ভূতের কাছাকাছি চলে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের তথ্যই বলছি, 2019 থেকে 2024-এ পশ্চিমবঙ্গে ভোটার বেড়েছে 66,35,297। খুবই প্রাসঙ্গিক কথন, সেজন্যই বলছি 8.69%। এই বছরগুলি তৃণমূল শাসিত বছর এবং ভোটার বৃদ্ধির যে গড় হার বার্ষিক 1% একটু বেশি, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু চিন্তার বিষয় যেটা হচ্ছে যে রাজ্যের গড় 8.6%, তার থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136টি, এবং এই 136টির মধ্যে 82টি বিধানসভা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর বীরভূম, বসিরহাট মহকুমা এবং দক্ষিণ 24 পরগনার একটি প্রান্ত। আরও সোজা করে বলতে মুসলিম ডমিনেটেড বিধানসভাগুলিতেই ভোটার রাজ্যের গড় হারের থেকে বেশি। রাজ্যের যে গড় হার 8.6%, তার থেকে কম ভোটার বেড়েছে, কম হারে ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 158। তার মধ্যেও মুসলিম ডমিনেটেড বিধানসভার সংখ্যা মাত্র 13। তার মানে মাননীয়া যেটা বলতে চাইছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম এখানে তোলা হয়েছে, আসলে হচ্ছে তার লক্ষ্য ছিল হিন্দু বাঙালির এবং হিন্দি ভাষাভাষী বাঙালির, যেমন আমাদের সোনা বৌঠান, ওনাকে আমরা হিন্দি ভাষাভাষী নারুলা ব্যানার্জি, হিন্দি ভাষাভাষী বাঙালি ধরি, তাদের ভোট কাটা। কিভাবে না, দেখুন পশ্চিমবঙ্গে গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সেই বিধানসভা কেন্দ্রটির নাম রাজারহাট নিউ টাউন। এখানে 64,195 ভোটার বেড়েছে, 20% ভোটার। রাজ্যের গড় 8.6%। দ্বিতীয় কেন্দ্রটি হচ্ছে রোহিঙ্গা করিডর, বারুইপুর পশ্চিম, রোহিঙ্গা মহল্লা আছে, আপনারাই খবর দেখিয়েছেন, 16.67%, 46,000 ভোটার বেড়েছে। তারপরের কেন্দ্রটি হচ্ছে সোনারপুর উত্তর, 48,000 ভোটার বেড়েছে, 15.17%। আর সবচেয়ে কম কোথায় ভোটার বাড়ার প্রবণতা? সবচেয়ে কম ভোটার বেড়েছে রাসবিহারী কেন্দ্রে, 7 বছরে ভোটার বেড়েছে 4,044, 2%। দ্বিতীয় সবচেয়ে কম বাড়া কেন্দ্রটির নাম কাশীপুর বেলগাছিয়া, 2.2%, 4,800। এবং তৃতীয়টির নাম ভবানীপুর, সেখানেও ভোটার বেড়েছে 5,500, 2.7%। পার্থদার নৈহাটি, আমি এই এলাকাগুলো চিহ্নিত করতে চাইছি না, নৈহাটিতে গত 7 বছরে ভোটার বেড়েছে 7,889, 4.4%। কিন্তু এর মধ্যে যদি এই 7,000-এর মধ্যে কোন এলাকায় কত ভোট বেড়েছে যদি বলি, তাহলে পার্থদাও বলবে যে হ্যাঁ, তাহলে তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশই হতে চলেছে। এবং এই প্রসঙ্গে আমরা যেটা ভাবছিলাম যে পার্থদা হয়তো ব্যারাকপুরে জিতে যাওয়া একজন স্বচ্ছ সার্টিফিকেট নেওয়া সাংসদ, কিন্তু যে তাকে সার্টিফিকেট দিয়েছেন সেই ভারতের নির্বাচন কমিশনকে উনি বলছেন অস্বচ্ছ। থ্যাংক ইউ নিজের সার্টিফিকেটকে অস্বচ্ছ বলার জন্য। আপনার নিজের সার্টিফিকেট এমপি পদের সেই নিয়ে আপনার ভয় রয়েছে। ভারতবর্ষের প্রতিষ্ঠানগুলি নিয়ে প্রশ্ন তুললেন। আচ্ছা, মাননীয়ার রাজ্য মানবাধিকার কমিশনটা, জেমস বন্ড আপনার যিনি আছেন এই রাজ্যে, তার নিয়োগটাও তিনি তো অ্যাক্টিং, তাঁরও তো মনের মতো করেছেন, ইউপিএসসিতে প্যানেল পাঠিয়ে করেননি। লোকপালের কি হয়েছে? তাই প্রতিষ্ঠানগুলি নিয়ে আর কথা না বলাই ভালো। ধ্বংস করা কিভাবে করতে হয় পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে, সেটা আপনারা করে দেখিয়েছেন। আর ভোটারদের ক্ষেত্রে মাননীয়ার কাছে আমাদের 3টি স্পষ্ট প্রশ্ন, এবং মাননীয়া যদি মানেন সচিত্র পরিচয়পত্রের জন্য 21শে জুলাই করেছেন বলে দাবি করেন, তিনি দাবি করেন আপনার জন্যই নাকি ভোটারের সঙ্গে ছবি বসেছে, তাহলে পরের জেনারেশন কি? আমরা বলছি বায়োমেট্রিক করুন, আধার ভোটার লিঙ্ক করুন, দাবি করুন আমাদের সঙ্গে। ভোটের লিস্ট, ভোটের ভূত, আর তার মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় ধর্মও ঢুকিয়ে দিয়েছেন। আলোচনা হবে। পরের বক্তা অধ্যাপক শিবাজী প্রতিম বসু। ভূতের কথা মনে হলেই আমার ওই বেলেঘাটা তো কাছাকাছি এখানকার, বেলেঘাটার বংশলোচন বাবুর বৈঠকখানার কেদার চাটুর্যের কথা মনে পড়ে। কেদার চাটুর্যে আপনারা জানেন, পার্থদা তো নাটক টাটক করেন, যে তার মহেশের মহাযাত্রার লেখায় প্রথমেই বলেছিলেন যে এই যে এত লোক কলকাতায় ঘুরে বেড়াচ্ছে দেখছো, যে কেউ হয়তো কুলি, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো উকিল, এগুলো সবগুলো এত লোক, এত ভিড়, এটা সবাই মানুষ তো নাকি এই এত হাজার হাজার মানুষের মধ্যে 2-10টা ভূতও ঘুরে বেড়াচ্ছে?
তো ভূতের কথা, ভূত কি করে আছে, ভূতের ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু বলেছিলেন যে একসময় শুনেছিলাম যে অন্ধকার জমিয়া জমিয়া ভূত হইয়া ওঠে। তো অন্ধকার থাকে, ভূত যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে। সেই ভূতের যে হদিশ, সেই ভূতের হদিশ আমরা পেতাম ছেলেবেলায়। অনেকে দেখা যাচ্ছে যখন ভোটার্স লিস্ট নিয়ে লোকেরা বাড়ি বাড়ি ঘুরতো, তখন দেখা যেত যে অমুকে মারা গেছে, তাদের নাম থেকে যেত। রেশন কার্ডের জন্য নাম থেকে যেত, তারা দিনের পর দিন একই ভোটার থেকে যেত। মারা যাওয়া লোকও যখন আমরা ছেলেবেলায় ছিলাম, কিশোরবেলায়, তখন আমরা দেখেছি। তারপর কোথা থেকে এসে জুড়লেন একজন মানুষ, তার নাম টিএন সেশন। টিএন সেশন আসার পরে যখন এপিক কার্ড প্রথম হলো, সেই এপিক কার্ডটাই কিন্তু প্রথম যেখানে পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়া, আগে পাসপোর্ট কাদের থাকতো? খুব অল্প লোকের। তাদের একটা পরিচয়পত্র ভারতের হলো, যেখানে তার একটা ছবি আছে। এইখানে একটা চেক, যাকে বলে, চেক পড়তে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারপরে আরও জায়গায় এলো, আরও আমরা জেনে ইউআইডিআই হলো। ইউআইডিআই এর ফলে আধার হলো, ইউনিক আইডেন্টিফিকেশন, ইউনিক আইডেন্টিটি নাম্বার, এগুলি সব হলো। কিন্তু গোড়ায় গলদ হয়ে রয়েছে কোথায়, যেটা পার্থদা একটু আগে বললেন, সেটা হচ্ছে এই যে 2011-র পর থেকে আর কোনো ভারতে জনগণনা হয়নি। এটা এত একটা বিষয় যে আপনি 2011 সালের পর থেকে, এই যে 10 বছরের পর, সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, ওই 1-এর পর থেকে 1, 11 এই করে করে যাবে। সেই জনগণনায় যখন ব্রেক করছেন, তখন আপনার নিজেরও ধারণা নেই যে কিভাবে নতুন পলিসি করবেন, কাদের জন্য করছেন, এবং তাদের মধ্যে কে ভোটার নয়। সবচেয়ে বড় কথা, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কথা বলা হচ্ছে। আধার কার্ডটা কিন্তু এমন একটা কার্ড যেটা আসলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সোশ্যাল সিকিউরিটি সেখানে পাওয়া যায়, আধার কার্ড দিয়ে ভোট হয় না। একটা বাচ্চা ছেলেরও কিন্তু জগন্নাথ আধার কার্ড থাকে। আধার কার্ড দিয়ে পপুলেশন বোঝা যেতে পারে। ভোটারটা নাগরিকত্বের সঙ্গে যুক্ত। এই নাগরিকত্বটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে তো নাগরিকত্ব নিয়ে অনেক কথা হচ্ছে, সিএএ নিয়ে এত কথা হচ্ছে, সেখানে এতগুলো কিছু সিএএ নিয়ে কথা হচ্ছে, সেখানে ইউনিক আইডেন্টিফিকেশনের নাম্বার নিয়ে কথা হচ্ছে, কিন্তু নাগরিকত্বের জায়গাটা তো মূলত সিটিজেনশিপের ব্যাপার। সেই সিটিজেনশিপের জায়গাটা যদি ঘোলাটে করে দেওয়া হয়, সেটা খুব সহজভাবে একটা জিনিস করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে সরাসরি ভোটার হয়ে যাওয়া যায়। এইটা যখন হলো, অনলাইনে তারা ভোটার হতে পারছে, এই জায়গাটার ফলে এর সুযোগ নিয়ে অনলাইনে ভোটার হওয়ার এই সুযোগে, এবং সেখানে তার ভেরিফিকেশন কে করবেন? নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি করবে না। কেন্দ্রের সরকারও করবে না। ইলেকশন কমিশন, যেটি একটি সম্পূর্ণ একটি স্বায়ত্তশাসিত একটি অটোনমাস বডি, তারা করবে। কিন্তু অটোনমাসের বডির অটোনমি তো কেড়ে নিয়েছেন। অটোনমি তো নেই, কারণ 2:1 হয়ে গেছে। আগে যে একটা বিচার সভা থেকে, আজকে সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিনিধি আসতেন, তাতে এক ধরনের ব্যালেন্স থাকতো। প্রধানমন্ত্রী থাকতেন, বিরোধী দলনেতা থাকতো, এবং তার সঙ্গে সঙ্গে থাকতেন সুপ্রিম কোর্টের প্রতিনিধি। সুতরাং তার মধ্যে এই ব্যালেন্সটা ভেঙে দিয়েছেন। সুতরাং আজকে যে লপসাইডেড একটা এই যে যারা মুখ্য নির্বাচন আধিকারিককে, যিনি কমিশনারকে যিনি নিয়োগ করেন, তারা যখন লপসাইডেড হয়ে রয়েছে, তারা ওই যে পরীক্ষা নিরীক্ষা, যে যারা ওই এতে অনলাইনে যারা ভোটের অ্যাপ্লিকেশন করছে ভোটার হওয়ার জন্য, তারা কতটা তার তত্ত্ব তল্লাশি তারা কতটা করছেন, তারা কতটা সেটা দেখছেন। শেষ করছি খালি একটা কথা বলে, ভূতের কথা। তুমি বিশ্ব ভূতের নাম নিয়েছো, জগন্নাথ ভূতের কথা বললো। ভূতের কথা বললেই আমাদের ভূতের রাজার কথা মনে হয়। তো ভূতের রাজার কাছে কিন্তু সব রাজনৈতিক নেতাই বোধহয় মনে মনে 3টি বর চায়। এক হচ্ছে, বিশেষ করে শাসক দলের পক্ষে আরো বেশি সুবিধা, সেটা যার নাম ইচ্ছা ঢুকাইতে পারি, 1 নম্বর। ঢুকাইয়া যেন ধরা না পড়িতে পারি, 2 নম্বর। এবং এইভাবেই যাতে পার হই ইলেকশনের তরি, 3 নম্বর। সত্যি এই ভূত ধরার কাজ সম্ভবত 1952 সাল থেকেই শুরু হয়েছিল, কিন্তু সক্রিয়ভাবে ভূত ধরার কাজ 1990 সালে টিএন সেশনের আমল থেকেই শুরু হয়, এবং সচিত্র পরিচয়পত্র না হলে তিনি ভোট করাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। বহু জায়গায় ভোট স্থগিত করে দিয়েছিলেন। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আধারকে লিঙ্ক করাবে, কিন্তু এক্ষেত্রে কৌশলে একটা নাগরিকত্বের প্রশ্নও আসবে, এবং সেটা নিয়েও হয়তো বিতর্ক আসবে। আমরা এই আলোচনায় থাকব। পরের বক্তা সিপিআইএমের পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। সাধারণত ওই
ভূতের রাজার কাছ থেকে যে যে বর চাইতে পারেন, 3 বর, ওটা আরেকটু বলবো যে বিশেষত শাসন ক্ষমতায় যারা থাকেন তাদের এই প্রাপ্তি সম্ভাবনা অনেক বেশি থাকে। একটা হচ্ছে যা চাই বুথে করতে পারি, সেকেন্ড হচ্ছে যা চাই লিস্টে তুলতে পারি, এবং আরেকটা হচ্ছে যা চাই ফলে লিখতে পারি। কারণ আমি বলছি যে ভোট ঘোষণা থেকে ভোট ফল, আমাদের ফল প্রকাশ পর্যন্ত যে পদ্ধতিতে আমাদের দেশে কিংবা আমাদের রাজ্যে ভোট হয়েছে, ভোটের অভিজ্ঞতা আমাদের প্রত্যেক দিন তৈরি হয়েছে, তাতে ভোট সম্পর্কে, ভোটের স্বচ্ছতা সম্পর্কে একটা বড় প্রশ্ন এমনি উঠে গেছে। ফলে ভোটের ভবিষ্যৎ ভূতের ভবিষ্যতের মতো হবে কিনা এটা আমার বলার মতো জায়গায় আমি নেই, কিন্তু ভারতবর্ষে ভোট প্রক্রিয়া ক্রমশ জটিল হচ্ছে, এবং এমন একটা দেশে আমরা বাস করছি এখানে ভোট কিন্তু বাধ্যতামূলক নয়। আপনারা জানবেন পৃথিবীর এরকম 22-23টা দেশ আছে যেখানে ভোট বাধ্যতামূলক। আমাদের এখানে ভোট আপনি না চাইলেও দিতে পারেন, অথচ ভোটে সরকার হয়, এবং ভারতবর্ষের মানুষের নাগরিকত্বের নিয়ারেস্ট প্রমাণ এই জায়গায় আমাদের হচ্ছে এপিক কার্ডটা। ফলে এখন একটা জিনিস ঠিকই, সাম্প্রতিককালে রাজ্যের যা বিতর্ক, সেই বিতর্কে একটা প্রশ্ন খুব পার্টিনেন্ট। যদি সারা দেশে একটা ইউনিক ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, সারা দেশে যদি ইউনিক পাসপোর্ট থাকতে পারে, সেটা যদি কোনো ডুপ্লিকেশন না হয়, তাহলে হঠাৎ ভোটার নাম্বার এটা ইউনিক কেন হবে না? ফলে এখানে কেন পাঞ্জাবের সাথে পশ্চিমবঙ্গ বা হরিয়ানার সাথে মহারাষ্ট্র মিলে যাবে? এই স্বচ্ছতার প্রশ্নে নির্বাচন কমিশনকে অ্যাকিউজ করা যায়, এবং আনফর্চুনেটলি তারা প্রথম পালিয়ে যাচ্ছিলেন, যে এই প্রশ্নটাকে মান্যতা দিচ্ছিলেন না। পরে তারা এখন মান্যতা দিয়েছেন, এখন এই ভুল কী করে সংশোধন করবেন তারা, সেটার উপর আমাদের প্রত্যেকের নজর থাকবে। কিন্তু আবারও বলছি যে নির্বাচন কমিশনের মতো একটা বডি, সেটা যদি স্বাধীন স্বতন্ত্র না হয়, তাহলে কি কেন্দ্র কি রাজ্য যেখানে নির্বাচন হোক না কেন, সেখানে নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। আমরা লেখাপড়ার সাথে যুক্ত, ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকাল খুব ডিবেট হয়। নতুন আইন যা কেন্দ্রের আসছে, তাতে আবার ভিসি অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে ভিসি যিনি হবেন তিনি শিক্ষাবিদ না হলেও চলবে, তিনি আইএএস, আইপিএস, ব্যবসায়ী, শিল্পপতি সব হতে পারে। অর্থাৎ যদি ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে শাসক মনে করছেন যে শিক্ষাবিদ দিয়ে যদি না করা যায়, তাহলে আপনি শিল্পপতি দিয়েও করতে পারেন। ফলে একইভাবে আপনি ভোট নিয়ন্ত্রণের প্রশ্নে যদি ভাবেন, তাহলে সেক্ষেত্রেও যাকে চাইবেন যেমন চাইবেন। এখন কেন্দ্রে 2:1 হয়েছে। আমাদের রাজ্যে যারা নির্বাচন কমিশনার ছিলেন দেখবেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, রাজীব সিনহা, এসব নাম। ফলে শাসক দল যা বলবেন পরের দিন শিখিয়ে দেবেন, সেটা গিয়ে একেবারে সেই কাজটা পালন করবেন। এমনকি লাস্ট পঞ্চায়েত পুরসভার ভোটে কাউন্টিং পর্যন্ত যে পরিমাণ আমাদের এই রাজ্যে গণ্ডগোল হয়েছে, অর্থাৎ দিনকে রাত, রাতকে দিন করা হয়েছে, সেটা নজিরবিহীন। এবং এটা ঠিক এই কারণের জন্য আমি এই কথাটা বলতে চাইছি যে এই বিতর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরেছেন, সেটা হচ্ছে ভোটারের চরিত্র। উদাহরণ হিসেবে এসছে মুর্শিদাবাদ, মালদা, সেখানে ভোটারের নাম করছেন, কাউকে ফতেমা বলছেন, কোথাও গিয়াসুদ্দিন বলছেন, এবং ওদিকে হচ্ছে যে হিসার, ওদিকে গুজরাটের ভোটার আসছে। ফলে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে রাজ্যের বাইরে থেকে হিন্দিভাষী ভোটার ঢুকছেন, মানে বাংলাভাষী নন। আর ঠিক বিজেপি, আমার বন্ধুরাও এখানে বলে গেলেন যেটা, যে আসলে ভোটার ভুতুড়ে আছে ঠিকই, কিন্তু সেটা আসলে মুসলমান ভোটার, রোহিঙ্গা ভোটার। তাহলে ভোটার লিস্টের হচ্ছে একটা মেরুকরণ হচ্ছে কোথাও, এবং সম্ভবত এটা তারা চাইছেন যে মূল ইস্যু থেকে সরে গিয়ে ভোটার লিস্টে হচ্ছে মেরুকরণের জায়গা অবধি পৌঁছে যেতে। ফলে আমি শুধু এই কথা বলেই শেষ করব যে ভোট বিতর্ক আজকের আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি যখন সাংসদ ছিলেন শুরু করেছিলেন, যে বলেছিলেন যে এই রাজ্যে প্রচুর ভুয়ো ভোট বামফ্রন্টের আমলে ছিল বলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলবো, সেই কাগজ ছোড়ার পর কালের নিয়মে বামফ্রন্ট গেছে, তৃণমূল এসছে, কিন্তু সেই ভূত তাড়ানোর ওঝা এই রাজ্যে তৃণমূল বের করতে পারেনি। পার্থদাকে মনে করিয়ে দিই যে টিএন সেশন যখন নির্বাচন কমিশনার ছিলেন, তার সাথে জ্যোতিবাবুর যে বাকযুদ্ধ বা ঘটনা, সেটা আজকালকার মানে যুব সম্প্রদায় কতটা জানে আমি জানি না, কিন্তু রাজনৈতিক নেতারা এবং রাজনীতির ছাত্ররা সবাই প্রায় জানে, সেটা প্রায় অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং 1991 সালের 21শে জুলাইয়ের ঐতিহাসিক সেই দিন, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে, সেদিনকে অনেকে মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে। এবং টিএন সেশন তখন ছিলেন ভারতের নির্বাচন কমিশনার। টিএন সেশন যখন অবসর নিচ্ছেন 1996 সালে, সেই মুহূর্তে ভারতবর্ষের সচিত্র ভোটার পরিচয়পত্র
20 লক্ষ লোককে দেওয়া সম্ভব হয়েছিল 1996-এ। পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1991-এর 21শে জুলাই নো এপিক কার্ড, নো ভোট, এটা যেমন সত্যি, আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে আসেন, এটাও সত্যি। এবার প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় বা কালকে যদি বাপি লাহিড়ী বা হেমন্ত মুখোপাধ্যায় আসে, সেটা ভুতুড়ে ভোটার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হয়তো সম্ভবত আমরা পরিব্রাজক ভোটার বা পরিযায়ী ভোটার বলতে পারি। সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে গল্পে একটা অসাধারণ প্রসঙ্গের অবতারণা করেছিলেন। এরকমই একটা প্রশাসনিক প্রহসনে একজনকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং সে দীর্ঘদিন জেলে থাকার পর তাকে নাম জিজ্ঞাসা করলেই সে বলতো পঞ্জিম হস্তম, অর্থাৎ আমি 45 নম্বর। যারা এটা পড়েননি তারা যদি ভিডস যারা দেখে থাকেন তাহলে দেখবেন শাহরুখ খানের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তার নাম ছিল হচ্ছে কয়েদি নাম্বার 786। একই রকম প্রশাসনিক প্রহসন। এবার আমি জানি না যে বিজেপি সৈয়দ মুজতবা আলী বা শাহরুখ খান মুসলিম বলে তাদের সিনেমা বা লেখা সঙ্গে সাজুজ্য রাখে কিনা, কিন্তু ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি এই জালিয়াতির সঙ্গে অসম্ভব মিল। কীরকম? একটু আগে পার্থদা বললেন বা শিবাজিদা বললেন, অনেক ভূতের কথা বললেন। ঠিক যেরকমভাবে রাম কারমাল দাস দিল্লি নিবাসী এবং উত্তরপ্রদেশের অসম্ভব শিলাজিতের গুণে সেই শিলাজিৎ ভারতবর্ষে এক্স্যাক্টলি কোথায় পায় আমরা জানি না, 1 বছরে 13 বার বাবা হয়েছেন। আজ অব্দি বায়োলজিক্যাল সায়েন্স এটা সম্ভব করতে পারেনি, ওনাকে অবিলম্বে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। 13 বার উনি বাবা হয়েছেন এবং ওনার 45 জন সন্তান, এবং এটা নির্বাচন কমিশনের ডেটা বলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এরা থাকছে কোথায়? এরা থাকছে হচ্ছে ঠিক যে কথাটা একটু আগে শিবাজিদা বা জগন্নাথদা বা পার্থদা বললেন, সেটা হচ্ছে কি, যে যখনই মহারাষ্ট্রে 36 লক্ষ, ধরুন 5 বছরে 2019 থেকে 2024 একটা রাজ্যে 32 লাখ ভোটার বেড়েছে। 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভার 5 মাসের ভেতর 39 লক্ষ বা 38 লক্ষ ভোটার বেড়েছে। শুধুমাত্র 17ই ডিসেম্বর দিল্লির ইসিআই বলছে, এটা আমার বক্তব্য নয়, ফর্ম 6-এর আবেদন করেছেন 5,10,000 মানুষ। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনারা চেক করে নিন। 5,10,000 মানুষ। এরা আসছে কোথা থেকে? ওই যে 45 জন যে বাবা হয়েছেন বা 45 জন সন্তান, তারা অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এবার যে প্রশ্নটা সবাই করে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে যেখানে কংগ্রেস জিতছে সেখানে কি এই ঘটনা ঘটছে না? এখানে মাথায় রাখতে হবে, যে কোনো ডেটা স্যানিটির ক্ষেত্রে আপনাকে আপনার ক্ষমতাটা বুঝতে হবে। আমি কর্মক্ষেত্রে একজন তথ্য প্রযুক্তিবিদ। যারা এখানে কমার্সের সঙ্গে একটু সাযুজ্য রাখেন, আপনারা কম্পেনসেটিং এরার শব্দটা শুনেছেন হয়তো। কম্পেনসেটিং এরার মানেটা কি? ধরুন যে কোনো একটা বুথে 900-950 জন ভোটার আছে, সেখান থেকে আপনি 25 জনকে বাদ দিচ্ছেন যারা কংগ্রেসি ভোটার এবং 25 জন বিজেপিকে যোগ করছেন। তার মানে একটা বুথে আপনার ব্যবধান কি দাঁড়ালো? 50। একটা বিধানসভায় 250 থেকে 300টা বুথ থাকে, অর্থাৎ গুণ করলে দাঁড়ায় 12,500 থেকে 15,000। আপনারা হিসাব করে দেখবেন, কয়েকটা জায়গা বাদ দিলে অঙ্কের বিচারে অন্তত 12,500 থেকে 15,000 ব্যবধান হয় না। এটা সম্ভব এবং এটা হচ্ছে। আধার কার্ড কি এর সলিউশন? যারা সবাই জানেন এবং এক্ষুনি এখানে দাঁড়িয়ে শিবাজিদা বললেন, আধার কার্ড ইজ নট আ সিটিজেনশিপ প্রুফ। 182 দিন এখানে ভারতবর্ষে থাকলে আপনি আধার কার্ড পেতে পারেন। বিজেপির পক্ষে বুঝতে সুবিধা হবে, আদনান সামির আধার এবং ভোটার কার্ড দুটোই থাকতে পারে, কিন্তু তসলিমা নাসরিনের আধার কার্ড থাকলেও ভোটার কার্ড থাকবে না, কারণ তসলিমা নাসরিনকে আপনারা নাগরিকত্ব দেননি, যেটা আপনারা আদনান সামিকে দিয়েছেন। বিজেপি আমাদের ভারতবর্ষকে একটা হিন্দু আফগানিস্তান বা হিন্দু তালিবান বা একটা হিন্দু পাকিস্তান করছে। আপনারা কি সেটা চান? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন এবং এই পরিযায়ী বা পরিব্রাজক ভোটারদের আটকে দেবেন। ধন্যবাদ। অভিষেক, তুমি আসন গ্রহণ করো। একই সঙ্গে এটা বলতে, হ্যাঁ, রাহুল গান্ধী তুলেছিলেন কিন্তু আটকাতে পারেননি, কারণ আমি জানি না কোন পক্ষে গেছে কোন বিপক্ষে গেছে, কিন্তু দিল্লির যে ভোটার বেড়েছিল, মহারাষ্ট্রে যে ভোটার বেড়েছিল, সেটা তো ইলেকশনের পরে অনেকটাই জানা গেছে। যাই হোক, কংগ্রেস আটকাতে পারেনি। পরের বক্তা সুমন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে
যদি কেউ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটে তাহলে সেখানে একজনের মূর্তি চোখে পড়বে। ভদ্রলোকের নাম সুকুমার সেন, ভারতবর্ষের প্রথম ইলেকশন কমিশনার। ঠিক যেমন ইন্দিরা গান্ধীর অনুরোধে মানেকশা আগে বাংলাদেশে যুদ্ধ করতে চাননি, তেমনি সুকুমার সেনও নেহেরুর অনুরোধ ফিরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন যে আমার দেশ বা আমার গঠনতন্ত্র এখনও রেডি নয় একটা সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য। সুকুমার সেনকে নিয়ে পরবর্তীকালে বহু জিনিস লেখা হয়েছে। সুকুমার সেনের পরে এতক্ষণ সঞ্চালক বিশ্ব যেটা বলছিলেন, সবচেয়ে আলোচিত ইলেকশন কমিশনের নাম টি.এন. সেশন। 90-এর দশকে তিনি শুধু বদলালেন না, তিনি বোধহয় প্রথম ইলেকশন কমিশনার যিনি পরবর্তীকালে বিজ্ঞাপনের মডেলও হলেন এবং বললেন আমি রাজনীতিকদের গাজরের মতো চিবিয়ে খাই। সেই সব দিন চলে গিয়েছে। আমরা এখন যে নির্বাচন কমিশনারদের দেখি তারা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করবেন বা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন, এরকম ভাবাটা ভুল। আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার, 2024-এর লোকসভা নির্বাচনের আগে তার সাংবাদিক সম্মেলনের ভিডিওটা আরেকবার কেউ দেখতে পারেন। তিনি যতক্ষণ শায়েরিতে ব্যয় করেছিলেন ততক্ষণ নির্বাচন সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি। এবার তাহলে আমরা যখন এই ভূতের ভবিষ্যৎ আছে কিনা বা ভূতের ভোটার অধিকার আছে কিনা সে নিয়ে আলোচনা করছি, তখন তাহলে যদি বিজেপির তত্ত্বে যাই তাহলে বলতে হবে যে পশ্চিমবঙ্গে সব বাংলাদেশি অথবা রোহিঙ্গারা চলে এসছে এবং তারাই ভোটার তালিকায় ঢুকেছে। তাহলে বিজেপির কাছে প্রশ্ন করতে হবে, ভাই মহারাষ্ট্রে যখন দেবেন্দ্র ফডনবিসের সরকার চলছিল, একনাথ শিন্ডের সরকার চলছিল, তখন মহারাষ্ট্রে কি করে 7 মাসের মধ্যে 38 লক্ষ ভোটার বাড়ল? আপনি যদি সংখ্যাতত্ত্ব নিয়ে খেলেন, আচ্ছা সুকুমার সেনের সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, যদি সংখ্যাতত্ত্ব নিয়ে খেলেন ভারতবর্ষের জনসংখ্যার গ্রোথ রেট কত? 1-এর একটু কম, 0.8%। মহারাষ্ট্রের ক্ষেত্রে আরও কম। তাহলে কি মহারাষ্ট্রের ক্ষেত্রে আমি ধরে নেব যে একনাথ শিন্ডে এনে থানে সমস্ত জায়গায় ভোটার বসিয়েছিলেন? মহারাষ্ট্রে তার জনসংখ্যার 4% হারে ভোট বেড়েছে। কি করে বাড়ল? তার মানে ভূত কেউ ঢোকানোর চেষ্টা করেছে। দেখুন, প্রথম বুঝতে হবে, যদিও আজকে সিপিএম কিন্তু একটা মোটামুটি চৈতন্য স্তরে চলে গেছে, চৈতন্যর মতো বিভিন্ন জিনিস বলে যে শাসক দল করছে। আমরা এখনো কেশপুর ভুলে যাইনি। কেশপুরের নন্দরানী দল যখন জিতে বিধানসভায় ঢুকতেন, সিপিএমের অন্য বিধায়ক মন্ত্রীরা তার দিকে তাকাতেন, কারণ সমস্ত স্ট্যাটিস্টিক্সকে উনি হারিয়ে দিয়েছেন। বিরাট কোহলির ওই পারফরমেন্স ছিল না। তো সেই পারফরমেন্স সিপিএম যা শিখিয়েছে সেটা যদি গোটা ভারতবর্ষে জনসংখ্যার, আমি বলছি, কিন্তু যখন বিজেপি বলছে যে পশ্চিমবাংলায় রোহিঙ্গা ঢুকেছে, তাহলে কি মহারাষ্ট্রে আফগানিস্তানের লোক ঢুকেছে? ভাই মহারাষ্ট্রের বিধানসভাগুলোয় ভোট বাড়লো কি করে? দিল্লিতে কারা ঢুকলো? পশ্চিমবঙ্গে তো তৃণমূল কংগ্রেসের সব খারাপ, সারাক্ষণ মুসলমান তোষণ করছে। এটা আলাদা প্রশ্ন যে অমিত শাহ ছেলে জয় শাহ আইসিসিটা চালান সৌদি আরবের কোম্পানির পয়সায়, আরামকো আর দুবাইয়ের এমিরেটস, সেখানে সব ভালো হয়ে যায়। লেটস কাম টু দ্য পয়েন্ট, যে একটা ভুল ভোটার লিস্ট দিয়ে আপনি ভোটকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। একটা প্রাসঙ্গিক প্রশ্ন সুমন তুলল, যেটা বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় বলছিলেন বর্ডার এলাকাতে এই মুসলিম, এবং সুমনের প্রশ্ন মহারাষ্ট্র। আমরা এই নিয়ে আলোচনায় আসবো, কারণ যখনই ভোটার লিস্ট, ভোটের ভূত থাকবে, স্বাভাবিকভাবে ধর্মও চলে আসবে। কিছুতেই আমরা এটা থেকে বেরোতে পারবো না। পরের বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ। বিশ্বদা, অনেক অনেক ধন্যবাদ। বিরাট টপিক, বিরাট আলোচনা, আধার, ভূত, অনেক কিছু। আমরা ভূতের ভবিষ্যৎ শুনেছিলাম, এখানে বুথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, একই রকম ব্যাপার। দেখুন, নিশ্চয়ই আমরা চাই যে ভোটার লিস্ট থেকে, ভোটার লিস্টে ভূত, জিন কিছু থাকবে না। একদম ভালো ওঝা ডেকে ঝেড়ে ঝুড়ে একদম 24 ক্যারেটের ভোটার লিস্ট তৈরি হোক, এটা আমরা সবাই চাই, এটা আমাদের কোনো আপত্তি নেই। একটা 13 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট আমরা জমা দিয়েছি। এই ইস্যুটাকে, এটা ঘটনা, এই পর্যায়ে সামনে যিনি নিয়ে এসছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যেদিন বলছিলেন ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে, সে কথার উদ্ধৃতি করে আমি 3টে নাম বলেছিলেন।
আমি একটি নাম নিয়ে আলোচনা করছি, তিনটি নাম মোরাললেস সেম, মানে তাদের প্রবলেমগুলো সেম। প্রথম কথা হচ্ছে উনি বলেছিলেন মুর্শিদাবাদের শহীদুল, তার যা এপিক নাম্বার সেম এপিক নাম্বার রয়েছে হরিয়ানার সোনিয়া দেবীর। এরকম তিনটে উদাহরণ দিয়েছিলেন, তিনটে নাম এই রাজ্যের, তিনটে নাম সংখ্যালঘু, এবং সেটা হরিয়ানা, রাজস্থান, বিভিন্ন জায়গায় অন্য ভোটার। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আমরা যখন ভোটার কেন্দ্রে যাই, ভোট কেন্দ্রে যাই, বুথের ভেতরে যাই, আমরা ভোটার কার্ডটা নিয়ে গেলে লোকে আমার কাছে এপিক নাম্বার জিজ্ঞাসা করে না আমার ছবির সঙ্গে আমার মুখ মিলিয়ে দেখে, আমার সিরিয়াল নাম্বার দেখে না আমার পার্ট নাম্বার দেখে? আমার কথা হচ্ছে মমতা ব্যানার্জি যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটার বৈধতা অবৈধতা কোনোটা নিয়ে আমি বলছি না, সেখানে কনফিউশন আছে, নির্বাচন কমিশনের সেখানে কনফিউশন আছে, আমার কোনো বক্তব্য নেই, আমি মানছি। কিন্তু এটার মানে এটা জাল ভোটার লিস্টে এদের নাম ঢোকানো হয়েছে না, কারণ পশ্চিমবঙ্গের কোনো ভোটার লিস্টে সোনিয়া দেবীর নাম নেই। ঠিক সেই রকম ভাবে হরিয়ানার ভোটার লিস্টে শহীদুলেরও নাম নেই। এপিক কার্ড দুটো এক, এপিকের পরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কনস্টিটিউয়েন্সি নাম্বার, অ্যাড্রেস, বাবার নাম সব আলাদা। এটা একটা পর্যায়ে মানুষকে ভুল বোঝালেন। আমি আপনাদেরকে আছে একটা প্রশ্ন করি, লাভলি খাতুন ইদানিংকালে বেশ আলোচিত নাম। লাভলি খাতুন তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান, সেই পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধান পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বা অপসারিত করা হয়েছে কার নির্দেশে? পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের নির্দেশে। আমার প্রশ্ন হচ্ছে কেন তাকে সরানো হয়েছে? কারণ তার নাগরিকত্ব বৈধতা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষের নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন আছে সেই মানুষকে সরকার এখনো গ্রেপ্তার করেনি কেন বা ডিপোর্ট করেনি কেন? এই কথাটা সরকারকে বলতে হবে। আপনারা যেটা বলছেন সেটা কমিশনের ভুল হতে পারে, কিন্তু তার সঙ্গে ভুতুড়ে ভোটারের কোনো সম্পর্ক নেই। আমি শুরু করেছি ভূত জিন যা আছে সব তাড়ান। এই মমতা ব্যানার্জির এই কথাটা খুব ওঠে, বলার আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ, খুব ওঠে যে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়েছিলেন। কেন কাগজ ছুঁড়েছিলেন? জাল ভোট তাড়াতে নয়, তার অভিযোগ ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে ভোট দেয় দিয়ে আবার বাড়ি চলে যায়। এটা ভুলে গেলেন আপনারা? আপনারা দেখুন সবাই প্রায় বলছেন, খুব সুন্দর বলেন সবাই, বারবার করে বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদ্ধতি, নির্বাচন করার পদ্ধতি, সুপ্রিম কোর্ট, অপোজিশন লিডার, এরকম বিভিন্ন, সেটাকে এখন পরিবর্তন করে বিরাট খারাপ কাজ করেছেন। একবারও তো কারোর মনে হলো না রাজীব হাসিনার অ্যাপয়েন্টমেন্টটা কেমন করে দিয়েছিল এই সরকার? একজনের নাম পাঠিয়েছিলেন, নিয়ম হচ্ছে গভর্নমেন্ট 3 জনের নাম রাজ্যপালের কাছে পাঠাবেন, রাজ্যপাল চয়েস করবেন যে তিনি কাকে দেবেন। চোরের মায়ের বড় গলা, যারা একটা পাঠিয়ে বাধ্য করে রাজ্যপালকে সেই নামটা পাঠাতে, যারা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতন, বোধহয় জহর সরকারও একবার হয়েছিলেন, পরের তৃণমূলের সাংসদ হয়েছিলেন, এমন লোককে যারা রাজ্য নির্বাচন কমিশন করে, তাদের এত বড় বড় কথা বলার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। ভূতের রাজার বরেরও কথা হয়েছে। আর আমি আপনাকে একটা কথা বলি, অনলাইনে কিন্তু ভোটার হওয়া যায় না, অ্যাপ্লাই করা যায়। আমি আপনাকে বলি, ভূতের রাজার কথা সবাই বলেছেন, ভূতের রাজার একটা বর ছিল, সেই বরটা হচ্ছে যেমন খুশি খাইতে পারি। আজকে 13-15 বছরে আমরা এদের যেমন খুশি খাইতেই দেখছি। পরের বক্তা, শেষ বক্তা তৃণমূলের পক্ষে দেবাংশু। বলার অনেক কিছু আছে কিন্তু সময় যথেষ্ট কম, একটু তাড়াতাড়ি বলে শেষ করি, যদিও কেউই সময়ের বাঁধন মানেনি। প্রথম কথা, জগন্নাথ তার বক্তব্য দিয়ে শুরু করি। তিনি শুরু করলেন একটা কথা বলে, যদিও ইস্যুর মধ্যে ছিল না, যে তিনি পদার্থবিদ্যার ছাত্র, তবুও তিনি অনেক কিছুই জানেন না, ইত্যাদি ইত্যাদি বললেন। আরও একজন কিসের ছাত্র আমি জানি না, কিন্তু তিনি জানেন গণেশের প্লাস্টিক সার্জারি হয়েছিল, নর্দমার গ্যাসের গন্ধ দিয়ে নাকি গ্যাস জ্বালিয়ে তিনি চা বানিয়েছিলেন, কুমির ছানা নিয়ে ছোটোবেলায় খেলতেন। তিনি বায়োলজি স্টুডেন্ট ছিলেন কিনা আমি জানি না, প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে বায়োগ্যাস সবটাই তিনি জানেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এখানে জগন্নাথ একটা খুব ইম্পর্টেন্ট কথা পার্থতাকে উদ্দেশ্য করে বলেছেন। সেটা হচ্ছে পার্থদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে পার্থদা যে ইলেকশন কমিশনের থেকে সার্টিফিকেট নিয়ে এমপি হলেন, কি অন্যায় সেই পার্থদা সেই ইলেকশন কমিশন কি অস্বচ্ছ বলছে?
কিন্তু ভারী অন্যায়, সত্যি সত্যি ভারী অন্যায়। কিন্তু অদ্ভুতভাবে জগন্নাথদা যে দল করেন সেই দলের নেতা নরেন্দ্র মোদী আপনার আমার যাদের ভোটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের কাছেই 4 বছর আগে বলছিলেন কাগজ দে তবে তোকে বলবো নাগরিক। তার মানে সেই জনগণ যাদের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদেরকেই অস্বচ্ছ বলে দিয়েছিলেন। আজকে নির্বাচন কমিশনকে অস্বচ্ছ বলা হচ্ছে বলে পার্থদা কি করে তাহলে স্বাভাবিক নিয়মে এমপি হন সেই প্রশ্নটা করছেন। তার মানে তো আমাদের প্রধানমন্ত্রী বাতিল প্রধানমন্ত্রী বলতে হয়, তাই না? তৃতীয় পয়েন্ট, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট হোক, এখানে বলে গেছেন জগন্নাথদা। আধার কার্ডের সাথে লিঙ্ক হোক, খুব ভালো কথা, কিন্তু এখানে দুটো পয়েন্ট আছে। প্রথম কথা, বিজেপির কোনো নেতাকে মহারাষ্ট্র আর দিল্লি ইলেকশনের আগে এটা বলতে শুনেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট হোক? একজন নেতা বলেনি। 2 নম্বর কথা, আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করে ভোট হবে বুঝলাম, কিন্তু দুটো কার্ডের বেসিক ডিফারেন্স আছে। কি? ভোটার কার্ড আমাকে ইস্যু করে ভারতের নির্বাচন কমিশন, আর আধার কার্ড আমাকে ইস্যু করে ভারতের সরকার। অর্থাৎ আমার ভোটার কার্ডের নিয়ন্ত্রণ ইলেকশন কমিশনের কাছে, আমার আধার কার্ডের নিয়ন্ত্রণ ভারত সরকারের কাছে। এর অর্থটা কি? আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন ভোট দিতে হবে, আপনি বেশ দেখলেন, আপনি ভোট দিতে যাবেন সকালবেলা, ব্রেকফাস্ট করে চা খেয়ে ভোট দিতে যাচ্ছেন, কিন্তু ভোটে যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট মারছেন আপনি দেখছেন আপনার ভোটটা ভ্যালিড নয়, আপনি ভোটই দিতে পারলেন না। এবার কি করে, কেন ভ্যালিড হবে না? কারণ ওই আপনি যে ভোটটা দিতে যাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট, সেটার কন্ট্রোল থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। ফলে কোন বুথে কোন এলাকায় তৃণমূলের কত ভোট বা কোন রাজ্যে বিরোধীদের কত ভোট সেটা নিয়ন্ত্রণ করে তার আধার কার্ড ইনঅ্যাক্টিভেট করার মাধ্যমে আপনার ভোটটাও বাতিল করে দেবে এই কেন্দ্রের সরকার। কারণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে যদি আধারের সাথে লিঙ্ক হয়। এটা খুব সহজ একটা জায়গা যেটা আমাকে আপনাকে বুঝতে হবে। প্লাস কিছু বিশেষ এলাকাতে কত শতাংশ লোককে বাদ দিয়ে দিলে তাদের জয়টা সুবিধা হবে, এসব অঙ্ক তো আছেই। এখন বিষয়টা হচ্ছে এই সব কথার মাঝখানে একটা কথা উঠে আসছে যে রোহিঙ্গা ঢুকছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আমায় বলুন তো, রোহিঙ্গা যদি ঢোকে, আমরা তো বারবার একটা কথা বলি, রোহিঙ্গা তো বর্ডার দিয়ে ঢোকে। আপনার বাড়ির সামনে ধরুন একজন দরোয়ান আছেন, তারপর রোজ আপনার বাড়িতে চুরি হচ্ছে, আপনি প্রথম কাজটা কি করবেন? দরোয়ান বদল করবেন। তো আমাদের দেশের নিরাপত্তার দায়িত্বে বর্ডারে কারা আছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। এই তাদের মাথায় কে রয়েছেন? অমিত শাহ। সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে টপকে রোহিঙ্গা ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে, আর অমিত শাহকে বলছেন শ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের। এটা কি করে হতে পারে? তাহলে আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরান, আপনারা সেটাও করবেন না। তৃতীয় কথা কি, ভয়ের জায়গাটা কোথায়? এই যে ভোটার কার্ডে কারচুপি, এইগুলোর সঙ্গে জড়িয়ে আছে এনআরসি। আসামে যে এনআরসি হয়েছিল মাথায় রাখবেন, আর যারা হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার লাগাচ্ছেন, তখন আসামের হিন্দুদের বেলার ভাই ভাই মনে ছিল না, কারণ 44 লক্ষ যে মানুষের নাম বাদ গিয়েছিল এনআরসি থেকে, তার মধ্যে কিন্তু 30 লাখের কাছাকাছি হিন্দু বাঙালির নাম ছিল। তারা এখনো ডিটেনশন ক্যাম্পে ডিভোটার হয়ে বসে রয়েছেন, অ্যারেস্টেড, এখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। এই আপনার ভোটার কার্ডে ম্যালফাংশনিং এর মাধ্যমে ভবিষ্যতে যখন এনআরসি হবে আপনাকে কাগজ জমা দিতে বলবে, আর এই নরেন্দ্র মোদীর সরকার দেখবে এমা তোমার আধার কার্ড তো এই তোমার নাম্বারটা তো দেখছি রাজস্থানেরও একজনের আছে। রাজস্থানের কেউ তো নিশ্চয়ই আর বাংলাদেশ টপকে আসেনি, তুমিও একটা বাঙালি, তাহলে তুমিই বাংলাদেশি ডিভোটার, যাও। কি করবেন তখন? এই সজলদাও যাবে জেলে। মোদীজি সজলদাকেও ছাড়বে না, কেন বলুন তো? আর সজলদা হিন্দু হতে পারে, তার আগে পরিচয় হচ্ছে বাঙালি, মাছ মাংস খায়, মোদীই ছাড়বে না, কারণ মাছ মাংস খাওয়া সাহি হিন্দু নেই হ্যায়। বুঝতে পেরেছেন গল্পটা? এবার আসি পরের কথায়। আচ্ছা ধরুন এই কেন্দ্রীয় সরকার চায়টা কি? আমাকে আপনাকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে কয়েকটা বছর। কি করে? একের পর এক সিস্টেম এনেছে, সিস্টেম আনার পর আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরেছি, এবং রোজ একটা করে নতুন নাটক। আমরা হচ্ছি যেন জোকার, দেশের জনগণ। আমরা ডান্স পারফরমেন্স করবো, মোদিজি বসে দেখবেন কেমন। হঠাৎ একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों, आज आधार कार्ड के साथ पैन कार्ड लिंक होगा, लाइन में खड़े हो जाओ। আপনারা দাঁড়িয়ে বললেন। আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, आज 8 बजे से 500 और 1000 के नोट बंद, लाइन में खड़े हो जाओ बैंक के लिए। আপনি দাঁড়িয়ে বললেন, ঘুরলেন, বেড়ালেন। আবার একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करना पड़ेगा, लाइन में खड़े हो जाओ। আপনি আবার দাঁড়িয়ে বললেন। এখন আবার একটা সিস্টেম নিচ্ছে, मेरे प्यारे भाइयों बहनों, ভোটার কার্ড কে সাথ আধার কার্ড লিঙ্ক হোগা, ফির সে লাইন মে খড়ে হয়ে যাও। তা আমি আপনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরি, আর উনি প্লেনে করে আজকে এই দেশ ওই দেশ করুন, আর তারপরে আধার কার্ডের সাথে প্যান কার্ড ভোটার কার্ড লিঙ্ক করিয়ে আমার আপনার ভোটটা সাড়ে সর্বনাশ করে দিন। এই মুশকিলের জায়গাটা থেকে আমাকে আপনাকে বুঝতে হবে যে বর্তমানের এই কেন্দ্রীয় সরকার, তারাই যে দিল্লি মহারাষ্ট্রে ভোটটা করলো, এটাতে কেন এই প্রশ্নগুলো উঠলো? আমার আগের বক্তারা বলেছেন
যে বক্তার এই ভোটারের সংখ্যায় যে তফাৎটা 4.5 বছর ভার্সেস 6 মাসে হচ্ছে। কিন্তু এখানের জায়গাটা হচ্ছে, আমি জাস্ট বলে শেষ করি, এখানে যে জায়গাটা হচ্ছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই মহারাষ্ট্রে 6 মাস আগে লোকসভায় কী ফলাফল হয়েছিল। আমি যেগুলো আমাকে তাড়া দিচ্ছেন, যদিও আমি সবার চেয়ে কম সময় নিয়েছি সম্ভবত, আমি তাও শুধু 4টে লাইন বলে শেষ করি। রাজধানীতে জেতার পরই বিরাট লম্ফঝম্প, দিদির খোঁচা খাওয়ার পরেই হঠাৎ ভূমিকম্প, আমার ভোটে ঢুকছে এসে ইউপি বিহার রাজস্থান, আসল কে আর নকলকে যে কে করিবে পরিত্রাণ, ভাবছে তারা ভূত ঢুকিয়ে জিতবো কেবল ভীষণ সুখ, প্রশ্ন ছিল পাইনি জবাব, কুলু পাটা মোদির মুখ, মালদা আজকে মহারাষ্ট্র, হাওড়া হরিয়ানা, বর্ধমানে ঢুকছে বিহার ভূত পেতনির ছানা, শেওড়া গাছে ঘুরে বেড়াই খুঁজতে থাকি মামদো ভূত, কারণ ভূতকেই জিজ্ঞাসা করতে হবে ভাই প্রবলেমটা কি, ও ছাড়া কেউ বলতে পারবে না। শেওড়া গাছে ঘুরে বেড়াই খুঁজতে থাকি মামদো ভূত, মাথা জুড়ে প্রশ্ন অনেক, কোথায় আছে আসল খুঁত, প্রশ্ন করি ভূতকে যখন বলছে শোনো সত্যি, প্রশ্ন করি ভূতকে যখন বলছে শোনো সত্যি, মাথার উপর বসে আছেন আসল ব্রহ্মদত্ত। ভারতবর্ষে খুব সম্ভবত প্রথম ভোট হয়েছিল 1952 সালে, তাই তো? নির্বাচন কমিশন ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। 1957 সালে পশ্চিমবঙ্গ সরকার একটা আইডিয়া দিয়েছিল প্রথম কিভাবে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট করা যায়। আমি আবারও মনে করে দিচ্ছি 1957 সালে এই আইডিয়াটা পছন্দ হয়েছিল সুকুমার সেনের, এবং তিনি এই আইডিয়াটাকে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে শুরু করেছিলেন কাগজে কলমে। সুযোগটা আসলো 1960 সালে বীরেন রায়ের প্রয়াণে কলকাতা দক্ষিণ পশ্চিম লোকসভা কেন্দ্রটি প্রতিনিধি শূন্য হলো। সেই সময় উপনির্বাচন হলো এবং তখন ঠিক হলো এই কেন্দ্র দিয়ে শুরু হবে আইডি কার্ডের মাধ্যমে ভোটদান পর্ব। সেই সময় 1960 সেই সময় এই কেন্দ্রের ভোটারের সংখ্যা ছিল 3,42,000, যাদের মধ্যে 2,13,000 ভোটারের ছবি তোলা হয়েছিল। শেষ পর্যন্ত কার্ড হাতে পেয়েছিলেন 2,10,000। এই ট্রায়াল হওয়ার পরেও কিন্তু বেশি দূর আর এগোয়নি, তার কারণ কমিশন হিসেব করে দেখেছিল যে এইটার জন্যই শুধুমাত্র খরচ হয়ে যাচ্ছে 25 লক্ষ টাকা। সেই সময় ওখানেই চাপা পড়ে গিয়েছিল এই ভোটার আইডি কার্ডের বিষয়টা। তারপরে নানা জল গড়িয়েছে, নানা ঘটনা ঘটেছে, ভোটের লিস্ট এবং ধর্ম ভোট নানা আলোচনা আমরা শুনলাম। আমি প্রথমে আসবো পার্থদার কাছে। পার্থদা, যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন যে আসলে গণ্ডগোলটা হচ্ছে ভোটের লিস্টে আপনাদের এই যে মৃত ভোটার, যেটা যে কথাটা সজল ঘোষ বললেন, 13 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে ভোটার লিস্টে, কি বলবেন? না, আমার প্রথম বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি জগন্নাথবাবু যেটা বলেছেন তার উত্তর দেবাংশু দিয়ে দিয়েছে, যে বাইরে থেকে যদি অনুপ্রবেশকারীরা এসেই ভোটার লিস্টে নাম তোলে তাহলে অমিত শাহর দপ্তর কি করছে? তাহলে কি অমিত শাহই চাইছে যে এই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকুক? এটা গেল এক। আর দ্বিতীয় নম্বর, জগন্নাথবাবুর বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে, যেটা ওদের প্রথম এবং প্রধান লাইন, যে লাইন ছাড়া ওদের কোনো আর উপায় নেই, হিন্দুত্ব 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 এবং অবাঙালি। কিন্তু বাংলার বুকে ওরা যে হিন্দুত্বের গল্প, ওনারা যে হিন্দুত্বের গল্প করতে চাইছেন সেটা কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না। কারণ বাংলাটা রামকৃষ্ণদেবের মাটি, বাংলাটা বিবেকানন্দের মাটি, বাংলাটা চৈতন্যদেবের মাটি। এই বাংলার বুকে রামকৃষ্ণদেব যে কথা বলেছিলেন, যত মত তত পথ, সেই হিন্দুত্বকেই বাঙালিরা, বাংলায় বসবাসকারী মানুষেরা বিশ্বাস করে। আর হিন্দুত্বের কথা বলছেন, আমি যদি জগন্নাথবাবুকে জিজ্ঞাসা করি বাংলায় হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটা, এক বাক্যে বাংলায় বসবাসকারী সমস্ত মানুষ বলবেন দুর্গাপুজো। সেই দুর্গাপুজোয় হিন্দুরা যাতে হিন্দু ধর্ম পালন করতে পারে, 42,000 পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা দিয়েছেন, সামনের বার 1 লাখ টাকা দেবেন। তাহলে হিন্দুত্বের পুজো করার, হিন্দুদের অধিকার
এই পাওয়ার অধিকার মমতা ব্যানার্জির থেকে বাংলায় আর কাকে মানুষ বিশ্বাস করবে? সারা ভারতবর্ষের বুকে এরকম কোনো রাজ্য দেখাতে পারবেন যে গণেশ পুজোয় কোনো মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন, সরকারি টাকা? দেখাতে পারবেন রাম পুজোর জন্য, রামলীলার জন্য কোনো সরকার টাকা দিচ্ছে? দেখাতে পারবেন হনুমান পুজো করার জন্য কোনো সরকার টাকা দিচ্ছে? আর অবাঙালিদের কথা বলছেন, আপনার নরেন্দ্র মোদীর গুজরাটে ছট পুজোয় ছুটি দেয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যপ্রদেশে আপনার সরকার ছট পুজোয় ছুটি দেয়? আমি আপনাকে জিজ্ঞেস করছি, অবাঙালিদের যদি এত প্রেম, মহারাষ্ট্রে ছট পুজোয় ছুটি দেয়? ওখানে বিহারের লোকেরা পুজো দিতে গেলে মেরে তাড়ায় আপনাদের সরকার। আর মমতা ব্যানার্জির আমলে এই অবাঙালিরা জানে তারা ছট পুজোয় দুদিন ছুটি পায়, তাদের নামে ইউনিভার্সিটি হয়, মাধ্যমিকগুলো 12 হয়, হিন্দু ছাত্রছাত্রী যারা হিন্দিভাষী তারা পড়াশোনার সুযোগ পায়, এখানে তারা তাদের যোগ্যতা নির্ধারণের যেসব পদ্ধতি আছে সেখানে সুযোগ পায়। মহারাষ্ট্রে ছটের ছুটি হয় না 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 হয়, মহারাষ্ট্রে ছটের ছুটি হয় না, শনি পুজোর ছুটি হয় না, জামাই ষষ্ঠীরও ছুটি হয় না। এ রাজ্যে এখন জামাই ষষ্ঠীরও ছুটি হয়। পার্থদা যায় কিনা আমি বলতে পারবো না, অনেকদিন হয়ে গেছে বলে যায় না, এটা হতে পারে। আমি কতগুলো কথা বলি, ঠিক তো আমরা হিন্দু হিন্দু বলি, কিন্তু এই যে মমতা ব্যানার্জি যে দুর্গা পুজোয় টাকা দেয়, এটা কোনো সরকার দেয় না। আচ্ছা আপনি বলুন তো, আমি মানুষের কাছে প্রশ্ন করতে চাই, যারা এক সামনে নেই, যারা ক্যামেরার ওপার থেকে, যাদের জন্য এই শো, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা উত্তর দিন। একটা সরকার মানুষের চাকরি দেবে, মানুষের শিক্ষা দেবে, মানুষের অন্ন দেবে, বাসস্থান দেবে, একটা সরকার কেন পুজোয় টাকা দেবে? এবারে আমি বলছি, যেটা পার্থদা একটা মুখ ফসকে গেছে কিনা জানি না, একটা মারাত্মক কথা বলে দিয়েছে। এবারে 85,000, সামনেবারে 1 লাখ, মানে এই সামনেবার যেটা গতবার 85,000, এবারে 1 লাখ। এটা যদি এখন থেকে প্রচার হয়ে যায়, দয়া করে এটা কেটে দেবেন, তাহলে মুখ্যমন্ত্রীর কিন্তু ওই দিনের সভাটার আর কোনো ভ্যালু থাকবে না, আর সবার ভ্যালু না থাকলে পার্থদাও থাকবে না। আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ না না, যদি অ্যানাউন্স হয়ে থাকে আলাদা কথা, আমার প্রশ্ন হচ্ছে কেন দেবে? কেন একটা সরকার মন্দির করবে? কেন একটা সরকার ইমাম ভাতা দেবে? কেন একটা সরকার ইমামের ছেলেটাকে চাকরি দেবে না যে শিক্ষিত হয়ে ধর্মতলায়? লাইনের কথা বলছিল না, যাক গিয়ে দেখে আসুক, শহীদ মিনারের নিচে লাইন দিয়ে ছেলে মেয়েরা বসে আছে, যারা পাশ করা, যারা যোগ্য, গিয়ে কবিতাটা আরেকবার শুনিয়ে তারপর সুস্থভাবে ফিরে আসুক দেবাংশু। ঈশ্বরের কাছে আমি এটাই চাইবো। ভাই ভাই হিন্দু শুনলে রাগ হয়ে যায় না? ভাই ভাই হিন্দু শুনলে তোমাদের এত ফাটে কেন? ভালো ধরনের ক্র্যাক ক্রিম বার্নল কিছু নেই তোমাদের কাছে? ভালো করে মেখে নাও। ভাই ভাই হিন্দু শুনলে খারাপ লাগে না তোমাদের? আমরা ভাই ভাই বাঙালি বলি, বাংলায় বসবাসকারী মানুষ বলি। আমি শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছে পুরো ধর্মের লাইনে। কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন? কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে গেছে ধর্মের লাইনে। প্রথম কথা হচ্ছে, সরকারি আনুকূল্যে সরযূত তীরে দেব দীপাবলি করাটাও ঠিক ততটাই ঘৃণ্য বা ততটাই সমালোচনার যোগ্য, ঠিক যতটা আমার ট্যাক্সের পয়সায় 80,000 হোক বা 1 লাখ টাকা দেওয়া হোক। এবং ঠিক এই কারণেই ঠিক প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন সোমনাথ মন্দির উদ্বোধন হচ্ছে তখন বলেছে, আমি ধর্মে হিন্দু, কিন্তু আমি এই উদ্বোধনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যাব না, কারণ ওই ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করছি না, হিন্দুত্ব নিয়ে, দুটো নিয়ে সমানভাবে বলার সময় দিতে হবে। আমি তো শেষ করিনি। এবার মুসলমান, এবার এই পার্থক্যটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো দৃষ্টির। এবার এটা শুধু হিন্দুস্তানের ব্যাপার নয়, সমস্যাটা কোথায় একটু বুঝতে হবে। সজলদা একটা ইন্টারেস্টিং কথা বললো যে হ্যাঁ, ভোটার কার্ড অবশ্যই অনলাইনে করা যায় না, কিন্তু ভোটার কার্ড সংশোধন অনলাইনে করা যায়। অর্থাৎ তোমাকে অ্যাড্রেস যদি আপডেট করতে চাও, অ্যাড্রেস আপডেট তুমি অনায়াসে অনলাইনে করতে পারবে। তার জন্য লাগবে তোমার আধার কার্ড, আর আধার কার্ড আপডেট করবার জন্য রেন্ট এগ্রিমেন্ট ইজ এনাফ। এবার যদি রেন্ট এগ্রিমেন্ট পাওয়ার জন্য কি কি করতে হয় সেটা আমি তুমি সবাই জানি। কেন এই প্রশ্নটা বললাম, জাস্ট একটা ইনস্ট্যান্স দিয়ে দিই। 4,833টা ভুয়ো রেন্ট এগ্রিমেন্ট মহারাষ্ট্রের একটা বিধানসভা, যে বিধানসভায় ইনসিডেন্টালি লোকসভাটাই আমরা জিতেছি নান্দেড়ের আন্ডারে, কিন্তু বিধানসভাটা তৃণমূল বলছে যে এই যে ভোটার লিস্ট, এখানে তার সাথে আধার লিঙ্ক যুক্ত করলে সরকার, কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল চলে আসবে। বিজেপি বলছে যত ভুয়ো ভোটার সব প্রায় মুসলমান। এই জায়গায় কংগ্রেসের বক্তব্য শুনছি, সিপিএম কোন জায়গায় রয়েছে? ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অমিত শাহ অবধি আমি বুঝতে পারলাম যে কে বললেন, আমাদের দেবাংশুই বললেন চমৎকার, যে দেওয়াল টপকে যদি লোক চলে আসে মানে ওদেশ থেকে, আমি বললাম যে সেই অংশটা নিশ্চয়ই অমিত শাহের দায়িত্ব, যে বর্ডারে যদি কোনো ইনফিল্ট্রেশন হয় আটকানো। কিন্তু ভুয়ো ভোটারের প্রশ্ন আপনি যেভাবে বলছেন,
তারপরে কেউ আসলো মানে অটোমেটিক্যালি তো ভোটার হয় না, তাহলে ভোটার হওয়ার একটা এনরোলমেন্ট একটা প্রসিডিওর process আছে, আছে, একটা process আছে। সেই প্রসিডিওরটা আমি বলছি। যেটা বললো আধার কার্ড দেয় হচ্ছে সরকার, হ্যাঁ। আর ভোটার কার্ড দেয় হচ্ছে নির্বাচন কমিশন, দুটো তো আলাদা সংস্থা। হ্যাঁ, আমি আপনাকে বলছি যে এই যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন ভোটার লিস্টের কি বলবো সংশোধন হচ্ছে, সেই সংশোধনে অংশগ্রহণ করে কারা, তো সেখানে হচ্ছে যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট জেলার ডিএম, জেলাশাসক, বিডিও এবং এসডিও। আপনি সেদিন মুখ্যমন্ত্রীর বক্তৃতা যদি আপনি ইন্ডোর স্টেডিয়ামে ফলো করে থাকেন, তাহলে তিনি প্রথম অ্যাকিউজ করেছেন কাকা, যে বলেছেন যে হ্যাঁ যে মিষ্টি খেয়ে কিছু অফিসার তারা হচ্ছে যে এই কাজটার মধ্যে যুক্ত হয়ে পড়ছে এই রাজ্যের। ফলে আমি শুধু এই রাজ্য বলে বলছি না, মহারাষ্ট্রেও যদি ঢুকে থাকে তাহলে ঠিক একই পদ্ধতিতে ঢুকেছে, যে ডিএম, এসডিও, বিডিও যাদের আসলে মনিটর করার কথা, দে ফেল টু ডু সো। ফলে এখানে আমি বলছি যে ক্ষমতায় যারা আছেন, না আমি তো আবার বলছি যেখানে আছে যে সেখানে হচ্ছে যে তারা ফেল করেছে সেই জায়গাটা করতে। মিষ্টি খেয়ে নিয়েছে। হ্যাঁ, মিষ্টি তো খেয়েছে কোথাও না কোথাও। ফলে মিষ্টি কে কোন আরে আমার বলাটা শেষ হয়নি, আর একটু বলে নি টুক করে। আমি শুধু বলছি যে আপনি তো ভোটের তালিকা নিয়ে ভোট বলছেন, এবার ভোটের তালিকা দিয়ে যে ভোট শুধু হয় না, সজলবাবু থেকে শুরু করে সবাই বললেন ভোটের ইস্যু আপনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। ফলে এটা ঠিকই যে দুর্গাপুজোর কথা আসলো, কারণ আমি বলছি একই কারণের জন্য, যে যখন সজলরা বলছেন কুম্ভ মেলাতে হচ্ছে 11,000 কোটি টাকা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যয় করতে হয়েছে, ট্রু। আর দুর্গাপুজোর টাকা থেকেও যারা প্যান্ডেল করে, লাইট করে, দোকান করে, তারাও প্রচুর টাকা ইনকাম করে। এর জন্য বাংলার মমতা ব্যানার্জি টাকাটা দেওয়ার পরে আমি তো বলছি আমি বলছি ইমাম ভাতা বলুন, দুর্গাপুজো বলুন, এটা বিশুদ্ধ ভোটের জন্য। লেট আস অ্যাডমিট, পরিষ্কার কথা স্বীকার করুন না কেন। আমার কথা হচ্ছে অযোধ্যার প্যাকেজ সরকারি পকেট থেকে যায়নি, ওখানে হচ্ছে 70,000 টাকার প্যাকেজ গেছে। ফলে কিসের জন্য? আমি বলছি এই প্যাকেজ কি সবাই পেয়েছে? তাহলে ভোটের জন্যই পেয়েছে, কিন্তু মানুষ এটাও বুঝিয়ে দেয় অযোধ্যায় সেই ভোটে হেরে হচ্ছে, এই প্যাকেজ দিয়েও লাভ হয়নি। আমি শিবাজিদার কাছে আসছি। শিবাজিদা, এই যে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, প্যান কার্ড, রেশন কার্ডের পর এবার ভোটার কার্ডের সঙ্গেও আধার লিঙ্ক, এতে কি সত্যি মানে ভূত তাড়ানো যাবে? না, ভূতের ব্যাপার তো হচ্ছে এখন ভূতেরও জাত বিচার হচ্ছে, হিন্দু না মুসলিম। মুসলমান ভূতদের মামদো ভূত বলে, আর হিন্দুদের বলে হয়তো বেমদত্তি হয়। তো এখন সেটা এই জায়গায় চলে যাবে, এই একটা আলোচনা নিশ্চয়ই আমাদের খুব একটা সতর্ক থাকতে হবে, কেননা যে কোনো কিছুই যে কোনোভাবেই শ্মশানের রেসের মতো বিশ্ব চলে যাচ্ছে। কিন্তু হিন্দু মুসলিম একটা জায়গায়, আমাদের একটা জায়গায় কিন্তু যেই জায়গাটা সজলটা নিয়ে যেতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে একটা ইস্যু করেছেন, একটা বড় ইস্যু, সেটা ইটস আ রিয়েল কনস্টিটিউশনাল ইস্যু। সেই জায়গাটাকে কিন্তু যদি আমরা লঘু করি খালি হিন্দু আর মুসলিমের জায়গায়, আমরা কিন্তু আসার জায়গা থেকে সরে যাচ্ছি। এখানে একটা কথা বলছি জগন্নাথ, 1 মিনিট। সেই জায়গাটা হচ্ছে এই যে আমি আবার বলছি, আধার কার্ড কিন্তু যে কোনো লোক অ্যাকোয়ার করতে পারে, তার কিছুদিনের জন্য এখানে থাকতে গেলে, যেমন প্যান কার্ডও আমাদের সেই ব্যাপার যে কোনো করতে পারে। এই জায়গাটা কিন্তু তার সঙ্গে ভোটার কার্ড এটাকে লিঙ্ক করা, এটা কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়, আপনারা যে কোনো ইস্যুকে ধর্মের মাঠে নিয়ে চলে যাচ্ছেন। চোখ বন্ধ করার কতদিন থাকবো? পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিধানসভা ধরে ভোট বাড়ার তথ্য যদি বলে যে 113টা এমন বিধানসভা যেখানে অস্বাভাবিকভাবে ভোট বেড়েছে, ঘটনাচক্রে সেগুলো যদি মুসলিম ডমিনেটেড কেন্দ্র হয়, বলতে হবে না আর কতদিন চোখ বন্ধ করে থাকবো? এবার প্রাসঙ্গিক কিছু কথনে আসি। ডিবেট শুরু করার মাঝখানেই বলেছিলাম যে ভোটার তালিকা সংশোধন নিয়ে ভূত খোঁজার কাজ তৃণমূল কংগ্রেসের কাছে বুমেরাং হবে। এখনো আমরা ডিবেট শেষ করিনি, 2 তৃণমূলের প্রতিনিধি বলতে শুরু করেছেন যে আধার সিডিং মানি না, তাতে নাকি হবে না। আমি প্রশ্ন করি, একজন সাংসদ, একজন বড় যুবনেতা, যদিও ভার্চুয়াল মিটিংয়ের দিন খুঁজে পাওয়া যায়নি বলে শুনেছি, তো কি আছে, কোন কার্ড আছে যাতে সিঙ্গেল এন্টিটি দিয়ে ডিডুপ্লিকেশনের কাজ করা যায়? প্রশ্ন উঠছে দিল্লি মহারাষ্ট্রের আগে বিজেপি কেন বলেনি? বিজেপি কেন বলবে? দিল্লি মহারাষ্ট্রের নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, উদ্ধব ঠাকরে বলছে না, সঞ্জয় রাউত বলছে না, শারদ পাওয়ার বলছে না, কেজরিওয়ালও এখনো বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনদা অদ্ভুত, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগুন জ্বালালেন, আপনার সেই আগুন দেখে মৌতাত মনে হচ্ছে, আর মহারাষ্ট্রে নাকি ভোটার বেড়েছে তাতে আপনার ছ্যাঁকা লাগছে। আমার প্রশ্ন হচ্ছে ডিডুপ্লিকেশন করতেই হবে, ভোটার থেকে ভূত তাড়াতেই হবে, হবে কিভাবে? এবং আমি আজকে একটা অ্যানেকডোট শেয়ার করি আপনাদের কাছে। ব্যারাকপুর চত্বরে সাংবাদিকতা করতাম 20-22 বছর আগে। পার্থদা ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা।
আমাদের কাছে আসতেন, আর বিস্তীর্ণ কিছু অঞ্চলে বীজপুর, কাউগাছি পঞ্চায়েত, আমার মনে আছে নামগুলো, তখন এত ইলেকট্রনিক্যালি জেনারেটেড ভিত্তিক রেজাল্ট পাওয়া যেত না, এসে দিতেন ভাই জগন্নাথ দেখো শেষ করে দিয়েছে এক বাহুবলী সাংসদ, ওর বাড়িতে গোছা গোছা এপিক কার্ড। আর আজকে পার্থ বিশ্বাস, সেই দলের প্রতিনিধি পার্থ ভৌমিকদাকে বলছেন যে কিভাবে ভোটার তালিকা, আরে কালকে আপনি পার্থ বিশ্বাসের প্রতি পার্থ অবিশ্বাস। এবং ওই কাউগাছি ওই বীজপুরে এখন আমার দলের প্রতিনিধি যারা, তারা পার্থদার বিরুদ্ধে অভিযোগ জানাতে আমার কাছে আসেন আর বলেন লুটে নিচ্ছে দাদা, লুটে নিচ্ছেন, আমরা এক তৃণমূল কংগ্রেস 980। হ্যাঁ দেবাংশু, এই হচ্ছে পশ্চিমবঙ্গের দেবাংশু, ভোটের বাস্তবতা। দেবাংশু। এবং সেই কারণেই আধার সিটিং একমাত্র পথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিত্র শুনবো। সফল আন্দোলনকে মেনে নিতে হলে তৃণমূল কংগ্রেসকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন বায়োমেট্রিক চোখের মনি দেখিয়ে ভোট দেবেন, যদি মানেন হ্যাঁ বলুন। দেবাংশু প্লিজ শুনবো। বাবা, মনি দেখিয়ে ভোট, কান দেখিয়ে ভোট, নাক দেখিয়ে ভোট, আমি আসি একটা কথায়। তার আগে আমি বলি, একটা কথা বারবার আসে আমার মনে হয়, আজকে এটা একটু ক্ল্যারিফাই হওয়ার দরকার বাংলার মানুষের জন্য, কারণ এই খুব বাজে ক্যাম্পেইনটা হয়তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা দিচ্ছেন মুসলমান অ্যাপিজমেন্টের জন্য ইত্যাদি কথাগুলো, হয়তো একটা ইতিহাস আজকে আমাদের জেনে রাখা দরকার। ভারতবর্ষ পোলিওর বিরুদ্ধে যুদ্ধ করছে অনেক দিন ধরে, গোটা পৃথিবীর যুদ্ধ, কারণ পোলিও ফ্রি একটা দেশ আমরা সবাই চাই। লাকিলি আজকে আমরা একটা পোলিও ফ্রি কান্ট্রি। ভারতবর্ষের শেষ পোলিও কেস পাওয়া গিয়েছিল 2011 সালের জানুয়ারিতে, এবং সেই পোলিও কেসটা পাওয়া যায় বামফ্রন্ট যখন ছেড়ে চলে যাচ্ছে সরকার, তখন আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া জেলা একটি 3 বছরের বাচ্চার শরীরে। ওই একটি পোলিও পাওয়া যাওয়ার কারণে গোটা ভারতবর্ষের মাথা থেকে এই যে পোলিও ফ্রি একটা দেশ বলে যে ট্যাগটা ছিল সেটা বাদ চলে যায়, অর্থাৎ ভারত আবার পোলিওযুক্ত কান্ট্রি হিসাবে সেই স্ট্যাটাসটা পায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নিয়েছিলেন এই পোলিও খাওয়ানোর বিষয়ে মুসলমান সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বিশেষভাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মিটিং করেন ইমামদের নিয়ে, এবং সেইখান থেকেই চালু হয় ইমাম ভাতা, যে ইমামরা এই সমাজ সচেতনতামূলক কাজগুলোতে মুসলিম সমাজকেও একটা পার্টে আনতে পারবে, মূল স্রোতে আনতে পারবে, তাদেরকে সরকার একটা সহযোগিতা করবে বা সঙ্গ দেবে, এখান থেকে ইমাম ভাতা চালু হয়। এবার আপনি আমায় বলুন, আজকে ধরুন যে কোনো একটা ধর্মের মানুষের কোভিড হয়েছে, সেই কোভিডটা কি পাশের ব্যক্তিতে যাওয়ার সময় দেখবে তুমি হিন্দু না মুসলমান? তাহলে ওই ইমাম ভাতার জন্য আজকে হয়তো সজলদার পোলিও হয়নি, আমি এইটুকুনি বলতে পারি। 2 নম্বর কথা, একটা জিনিস আমার বলার খুব দরকার আছে। সজলদা জিজ্ঞেস করলো, আমি একটু বলে নি যাতে কমপ্লিট করি, তুমি বলো। সজলদা একটা কথা বললো, হিন্দু ভাই শুনলে তোমার ফাটে কোথায় ভাই? আমি না ফাটা চেরা নিয়ে সজলদাদের এত কিসের ব্যবসা আমি বুঝি না, কিন্তু আমার কথা হচ্ছে ফাটে সেখানেই আসামের হিন্দু বাঙালিদের যেখানে ফেটেছিল বিশ্বদা। কারণ আমি বলছি, এইটা আমি বক্তব্যের সময় একটুখানি বললাম, আসামে বিজেপি যখন 2016-তে প্রথম সরকার গঠন করে, আসামে গিয়ে নরেন্দ্র মোদী, যেহেতু আসাম জানেন ডেমোগ্রাফিক্যালি হিন্দু মুসলিম মিক্স, প্রায় 40%-এর কাছাকাছি ওখানে মুসলিম, সেম হিন্দুদের কাছে এই কথাটা বলেছিল, হিন্দু ভাই बीजेपी को वोट दीजिए, हम इनफिल्ट्रेटर को तब भगाएंगे, घुसपैठियों को भगाएंगे। गोटा आसाम ভোট দিয়েছিল 2016-তে, বিজেপি জিতেছিল। যে তারপর যে এনআরসির পরবর্তী লিস্ট বেরোলো বিজেপি সরকার থাকাকালীন, তাতে দেখা গেল 40 লক্ষ মানুষের মধ্যে 30 লক্ষের কাছাকাছি হিন্দু বাঙালির নাম বাদ গেছে। এখন যে হিন্দু বাঙালিগুলো এনআরসির ডিটেনশন ক্যাম্পে বসে বসে মাথা চাপড়াচ্ছে, আমি বলিনি লাইনটা শেষ করি। এখন সেই ডিটেনশন ক্যাম্পে যে হিন্দু বাঙালিরা বসে বসে কপাল চাপড়াচ্ছে, তাদের কাছে গিয়ে যদি সজলদা জিজ্ঞেস করে তোমাদের কোথায় ফাটে, তারা সেই ফাটার জায়গাটা বিজেপি নেতাদের ভালো করে দেখিয়ে দেবে। আমার শুধু একটা প্রশ্ন, দেবাংশুর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যাঁ, কে করবে আগে ঠিক করো না, শুভেন্দু লবি না দিলীপ লবি, আগে ঠিক করো। হ্যাঁ, প্রশ্ন যেটা ভাইপো না তুমি পিসি, তুমি ভাইপো না তুমি পিসি, আরে এটাও পিসি ফুল পিসি, কেন বলো তো ভাইপো পিসি, কারণ হচ্ছে ভাইপো তো পিসি, আরে ভাইপো তো পিসি আর সি, এটাও শোনো ভাইপো তো পিসি, বলছি তো পি আর সি, কিন্তু তোমার শুভেন্দু দিলীপ নয়, পি আর সি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভূত খোঁজা কেমন জানো তো? পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভূত খোঁজা হচ্ছে এই ডিবেটেও প্যানেলে তৃণমূলের পার্থদা এবং দেবাংশুদের ফিরে আসা এবং অন্য একটা মাইক খুলে চলে যাওয়া। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যখন বেরোয় এই অর্ডারটা, তখন সংখ্যালঘু দপ্তরের সচিব এই অর্ডারই করেছিলেন এবং বলেছিলেন ইমামদের সমাজ সচেতনতামূলক এবং স্বাস্থ্য ক্ষেত্রে ক্যাম্পেইনের জন্য এই করা হয়েছে। কোর্টে যখন চ্যালেঞ্জ হয়, এখন আর রাজ্য সরকার কিন্তু বলে না
আমরা ইমাম ভাতা দিই, বলে ওয়াকফ বোর্ড দেয়। যাই হোক, এটা জানে না। ঠিক। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সরকার দাবি করে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, ভাই যতক্ষণ পর্যন্ত এই ডিবেট চলে, এখন তো গুগল বাবা আছে, একটু খুঁজে দেখো তো বাবা, যদি দেখাতে পারো যে পশ্চিমবঙ্গের একজন ইমামও, একজন, কোথাও পোলিও টিকার ক্যাম্পে গেছে তা নয়, একজন ইমামও বিবৃতি দিয়ে বলেছে যে পোলিও টিকা নিন। আমি সুমন দেখান ভট্টাচার্য, আপনি, দেখান আপনি, press এগুলো গুগল পাওয়া যায় না। বিজেপি তো গুগল আপনি খুঁজে দেখান, একজন ইমাম বলেছে পশ্চিমবঙ্গে, এগুলোর জন্য পশ্চিমবঙ্গের একজন ইমাম বলেছে আমি বলবো, যে পোলিও টিকা নিন। এটা দেখান কোথাও। এটা বলার আছে, এটা দেখার জন্য প্রত্যন্ত গ্রামে যেতে হয়। আপনি দেখান, আপনার কাছে খোঁজ থাকলে বলুন। আপনি আপনার বিধানসভায় কেন বলুন? সবাই বলেছে, সবাইকে আমি সময় দিচ্ছি, সবাইকে। সুমন ভট্টাচার্য, বিশদ আমি কিছু বলছি না, আমি জাস্ট জগন্নাথ থেকে বলছি, হ্যাঁ এই বিবৃতি আমরা দেখিয়ে দিচ্ছি, যেটা যদি আমরা দেখাতে পারি তাহলে জগন্নাথ একবার তার নিজের পোলিও খাওয়ার ছবিটা দেখান। আমি প্লিজ আসবো, ঠিক আছে। সুমন ভট্টাচার্য, সুমন, ছিল ভোটের লিস্ট, ভোটের ভূত, চলে আসছে ধর্মের কোটে, এবং এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতির দস্তুর হতে চলেছে। দেখ, যদি ধর্ম নিয়ে বিজেপি কথা বলে বা যে কোনো দলই কথা বলে, তাহলে আমি প্রথম প্রশ্ন করব যে বর্ধমানের কাটোয়ায় একটা গ্রামে 200 বছর ধরে দলিতরা শিব মন্দিরে ঢুকতে পারতো না। কোন হিন্দু নেতা সেখানে গেছিল ভাই? শেষ পর্যন্ত সেই দলিতদের, শুভেন্দু অধিকারী যদি ওখানে গিয়ে থাকেন, তাহলে আমি তার ছবিটা দেখতে চাই। এখন লিস্ট আসছে, বর্ধমানের কেতুগ্রামে আছে, বীরভূমে আরও জায়গায় আছে। তুই শুনেছিস যে কোথাও দলিতদের মন্দিরে প্রবেশের জন্য বিজেপি বা কেউ আন্দোলন করছে? ফলে হিন্দু মুসলিমটা ইলেকশনের সময় আসে, হিন্দু দেখে কি রেশন, মানে দেবাংশুর পোস্টারের কথা ছেড়ে দিলাম, তেলের দাম কমেছে, গ্যাসের দাম কমেছে, কোনো কিছু কমেছে। নাও হিয়ার কামস আ বিগ পয়েন্ট, যেটা কোনোদিন বিজেপি বলে না। সেটা হচ্ছে যে বিজেপির যাবতীয় মুসলিম বিরোধিতা মুর্শিদাবাদ মালদায় থাকে। যখনই দুবাইতে জয়শাহ পৌঁছে যায়, যখনই সৌদি আরবের MBS এর পাশে বসে প্রেস কনফারেন্স করে, তখন কোথা থেকে থাকে? যখন কাতারের ইনভেস্টমেন্টের পয়সা মোদি ঘনিষ্ঠ শিল্পপতির কাছে ঢোকে, তখন কোথায় থাকে? না, তাহলে তোমার মুসলমানদের নিয়ে, পেট্রো ডলার নিয়ে, মুঘল নিয়ে আপত্তি নেই? মুঘলদের নিয়ে, মুঘলরা আক্রমণকারী। নরেন্দ্র মোদীর পার্লামেন্টে দাঁড়ানো বক্তৃতা, সিপাই বিদ্রোহ ভারতবর্ষের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ভোটের ভূত, সিপাই বিদ্রোহ কাদের জন্য হয়েছিল? মোগল সম্রাট বাহাদুর শাহের জন্য। বাহাদুর শাহের জন্য। শুনবো। এবারে পশ্চিমবঙ্গ বাদ দেওয়া যাক, আবার যে সঙ্গে সঙ্গে বিজেপি অস্বস্তিতে পড়ে যাবে। মহারাষ্ট্রে যাদের তালিকায় নামটা ঢুকেছে, তাদের নামটা কাদের? কে ঢোকালো? দিল্লিতে, সজল জানেন না, দিল্লিতে 4 লাখ, দিল্লিতে এরা ঢুকিয়েছে, দিল্লির IS-দের নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্রমন্ত্র। এবং দেখ, বিজেপির সমস্যা হচ্ছে যে উত্তেজনায় থাকে তো সজল। জওহর সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনার করেনি, ঠিক আছে? ইলেকশন কমিশনার করেনি, ওটা CPM এর আমলে হয়েছিল, ঠিক আছে? তো দেখো, ইতিহাসকে যখন গোলাচ্ছ, যা ইচ্ছে তাই বলতে পারো। ইতিহাসকে গোলালে যা ইচ্ছে তাই বলা যায়। ইতিহাসকে গোলালে কোনোদিন হয়তো হারিন পান্ডিয়ার নামও কিন্তু কোনো জায়গায় থাকতে পারে, তখন কিন্তু শুনি চাইলে ইন্টেলেকচুয়াল ছেলে ছিলেন, সে বিষয়ে ইতিহাসের মধ্যেই আছে, সে বিষয়ে আলোচনা হতে পারে। আমি একটু বলি, আমি একটু সুমনদার আর প্রশ্ন করবেন না, প্রশ্নতে বেলা চলে গেল। আমি বলি যে দলিত মন্দিরে হিন্দু প্রবেশ নিষিদ্ধ, এটা সত্যিই খুব খারাপ লাগে। হিন্দু মন্দিরে দলিত প্রবেশ ভুল হয়েছে। এই প্রসঙ্গে একটা বিষয় বলি সজল, গীত গ্রামের যে ঘটনা, এবং গীত গ্রামের দলিতদের অর্গানাইজ করে অ্যাপ্লিকেশন করানো প্রশাসনের কাছে, আপনার নেটওয়ার্ক আছে? আমি বলছি হিন্দুদের দলিত মন্দিরে ঢোকাতে পারোনি, ঠিক আছে, দলিতদের মন্দিরে প্রবেশের যে নিষেধাজ্ঞা, এটা 21 শতাব্দীতে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই জন্যই আরো বেশি করে আমাদের হিন্দু ভাই ভাই বলতে হয়, কারণ হিন্দু মানেই আমরা কাস্টে চলে যাই, আমরা ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, আমরা বৈশ্য, আমরা শূদ্র, আমরা এতে চলে যাই। আমরা মানে হিন্দুত্বে থাকতে চাই, যে হিন্দুত্বের মধ্যে যাতে এই জাতের ভেদাভেদ না থাকে, সেইটার জন্য আমাদের দেশের মধ্যে হিন্দু মুসলমান ভেদাভেদ থাকুক। উত্তর দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই দলিত নিয়ে বিজেপির দিকে আঙুল তুলবেন না। আজকের
আমাদের রাষ্ট্রপতি তিনি একজন দলিত মহিলা, সেটা 78 বছরের স্বাধীনতার পরে এটা ভারতবর্ষে প্রথমবার তো নাকি দ্বিতীয়বার আচ্ছা আমি তো শুধরে নিলাম। দুবাইতে জয়সর শাহ গেলে খুব রাগ হয়। দুবাইতে যখন হিন্দু মন্দির প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তখন আমাদের ছাতি বুকে চওড়া হয়ে যায়, ওদের পেটে যায়। আর একটা পোলিও নিয়ে বলে দিই, সব পোলিও এখনো যায়নি। হাওড়ার পাশে হুগলিতেও পোলিও রুগী আছে, আজকে এখানে বসে বুঝতে পারি। আমি একটা কথা বলি, হিন্দুদের মধ্যে যে তুমি বলছো হিন্দু হিন্দু ভাই ভাই, অথচ সমস্ত রোববারের কাগজগুলোতে দেখবে ম্যাট্রিমোনিয়ালে যেগুলি আছে বারুজিবি কারুজিবি, কার সঙ্গে কার বিয়ে হবে না হবে সম্পূর্ণ তো রয়েছে। সেটা দূর করার জন্যই তো আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। সেটা তো বিজ্ঞাপন আপনি দেন আর আমরা তার প্রচার করছি উল্টে যে হিন্দু হিন্দু ভাই ভাই হয়ে যায়। দাঁড়িয়ে আছে এই কাস্টিজমের উপরে। সারা ভারতবর্ষের কোন হিন্দু মন্দিরে দলিতদের প্রবেশ নিষেধ, আর কি করে হবে? ভারতবর্ষের ঠিকা কার হাতে? 2018 26শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটা রায় আছে, বায়োমেট্রিক আধার অ্যাক্টে বায়োমেট্রিক ইজ নট আ ভ্যালিড থিং। তার কারণ আপনার চোখ খারাপ থাকতে পারে, আপনার হাত কাটা হয়ে যেতে পারে, এবং এই কারণে মানে বলবার আগে জানতে হবে যে আমি কি দাবি করছি। এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এই ইফতারের সময় যে জিনিসগুলো করেন সেগুলো অবশ্যই হয়তো অনেক ক্ষেত্রেই অভিনয় থাকে। আচ্ছা তোমরা ইফতার করো না? না না, এক সেকেন্ড, আমি শেষ করি, আমি তো শেষ করিনি। আমি ইফতার করা এবং ইফতারে লাই লাই বলার ভেতর অবশ্যই একটা সংরক্ষণ থাকতে পারে। আচ্ছা জাস্ট 8 বছর আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী মাথায় ফেস টুপি পরে একই কাজ করতো, তাহলে ওটাকে অভিনয় করতো? কারণ একই সঙ্গতটা মানে একই জিনিস তো হতে পারে না। করতো অভিনয় করতো শুভেন্দু অধিকারী তো তাহলে শুভেন্দু অধিকারী শান্তি গোপাল, তাহলে শুভেন্দু অধিকারী শান্তি গোপাল, শুভেন্দু অধিকারী শান্তি গোপাল। রত্নাকর যদি বাল্মীকি হয় তাহলে সে রামায়ণ লেখে, রত্নাকর যদি বাল্মীকি হয় তাহলে সে রামায়ণ লেখে। অসুবিধা কোথায়? রত্নাকর ছিল এতদিন, রত্নাকর ছিলেন তৃণমূলে থাকলে তাই থাকতে হবে। কি করতে পারেনি হচ্ছে কি তোমরা জাতপাত নিয়ে কথা। একটা বিষয় কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু বলে দিই, সেটা হচ্ছে যে ঠিক সুপ্রিম কোর্টের আধারে যে জাজমেন্ট, সে আধারের জাজমেন্টে বাংলা করলে যা বোঝায় সোজা কথা যে আনলেস লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এক্সিস্টিং লিগ্যাল ফ্রেমওয়ার্ক না থাকলে ডিবিটি ছাড়া কোনো কিছুতে আধারকে লিঙ্ক করা যাবে না। যেখানে ডিবিটি আছে ফিনান্সিয়াল বেনিফিটস দেওয়া ছাড়া কোথাও আধার লিঙ্ক করা যাবে না, এবং সেখানে বলা আছে আনলেস এনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক। 21 সালে সরকার আধার ভোটার লিঙ্কিং এর জন্য ইলেকট্রাল রিফর্মসের খাতিরে হোম মিনিস্ট্রি আইন করেছে, পার্থতারা জানেন। তখন অবশ্য সাংসদ এখন আধার ভোটার লিঙ্ক করতে বায়োমেট্রিক বাধ্যতামূলক নয়। তোমার চোখ নেই, তাহলে তুমি ভোট দিতে পারবে না বাবা। আধার অভিযোগ দাও, জগন্নাথ দাঁড়াও। তো সুতরাং ওই আইন চলে আসার ফলে এখন আধার ভোটার লিঙ্ক করা আইনসঙ্গত। আচ্ছা পার্থদা, এই যে একটা ভোটের লিস্ট নিয়ে আলোচনা ছিল, চলে আসতো ধর্মের কোর্টে, কোথাও কি মনে হয় যে এই ভোটের লিস্টটার আটকাতে বা ভোটের লিস্ট কোনোভাবে এই সব পক্ষই এই ধর্মকে আবার মাঠে নিয়ে আসছে? হ্যাঁ, ধর্মকে তো মাঠে নিয়ে আসছে, কেন ধর্ম হচ্ছে যে কি বলবো যে খেলাধুলার সবচেয়ে প্রাইম একটা ইকুইপমেন্ট হয়ে দাঁড়িয়েছে ভোটের। এখন দেখুন যে ইলেকশন কমিশন নিয়ে কথা হচ্ছে, তো ইলেকশন কমিশনের আমি লাস্ট অভিজ্ঞতাগুলো বলছি যে তার কাজ শুধু ভোটার লিস্ট বের করে দেওয়া না, গোটা দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হচ্ছে কিনা টিল পোল ডে সেটা। প্রধানমন্ত্রী প্রচারে যাচ্ছেন, গিয়ে সেখানে বলছেন কবরস্থান শ্মশান। প্রধানমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে বলছেন যে পোশাক দেখলে বোঝা যায় যে আসলে কারা আন্দোলনকারী। আমি বলছি এরপরেও নির্বাচন কমিশনার যখন চুপ করে থাকে তখন এইটুকু বুঝতে হবে এই নির্বাচন অন্ততপক্ষে ফেয়ার নির্বাচন নয়, এটা আসলে পোলারাইজেশনের একটা নির্বাচন। 2, আমি একই সাথে আমি খুব বেশি বলি না, আমি আবার বলছি আপনি এক্সটেন্ড করতে পারবেন। দেখুন অলরেডি সজল বলে দিয়েছে যে শুভেন্দু অভিনয় করতেন। আপনি ভুলে যাচ্ছেন এই প্রধানমন্ত্রী মেঘালয়তে প্রচারে গিয়ে বলেন উনি ভ্যাটিকানের বন্ধু, এবং যখন উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন ওনার পেছনে যিনি হাসছিলেন সেই কিরণ রিজিজু তখন অরুণাচল প্রদেশে বিফের জন্য সওয়াল করেন। ফলে শুভেন্দু অধিকারী যদি অভিনয় করে সজল স্বীকার করে তখন জগন্নাথ হাসছিল। ভোটার তালিকা সংশোধনের সম্পর্ক আমাদের
শুভেন্দু অভিনয় করা বলার জগন্নাথ হেসেছে। না, আমি বলছি যে দেবাংশু যেটা বললেন পোলিও নিয়ে, আমার কথা হচ্ছে যে পোলিও নিয়ে ইমামদের ভাতা দিতে হবে, যেটা গভর্নমেন্ট ডিক্লারেশন অনেকটা ছিল একসময়, জগন্নাথ রেফার করছিলেন। আমি বলছি এতটা দুর্দিন দেশে আসলো যে এই ধর্মপ্রাণ মানুষ যারা আছেন, যে যারা আসলে বছরের পর বছর এই কাজ করে এসছেন, তাদেরকে আপনি ভাতা না দিলে পোলিও প্রোগ্রাম হচ্ছে পিছিয়ে যাবে। আপনি সেই আঙ্গিকে যদি দেখেন, কোভিড আসলে তাহলে পুরোহিত ভাতা দিতে হয়, প্লেগ আসলে তাহলে আরেকটা ভাতা দিতে হয়। আমাদের সমাজটা ঠিক এরকম না, আসলে অ্যাপিস করছেন, সেটা ভোটের সাথেই করছেন, এটা পরিষ্কার। এবং লাস্ট আমি যেটা বলবো, জগন্নাথ আমার বন্ধু যেটা বলছিলেন, যে হাতে গোছা গোছা অ্যাপিক কার্ড নিয়ে পার্থ ভৌমিক সাংসদ উনি হয়েছেন, না আমি ওনাকে অভিযোগ সুরে বলছিলেন, যে আমি বলছি অর্জুন সিংয়ের অভিজ্ঞতা সেটা বলছিলেন না তো, যে গোছা গোছা এপিক কার্ড নিয়ে হচ্ছে তারা কিভাবে ভোট করেন, এবং সেই ভোট তারা কবে তৃণমূলে কবে বিজেপি জগদীশ দাসের জেতা আর ওখানকার এপিক কার্ডের গল্প আপনাকেই বলতে হবে। ঠিক আছে, আপনাকেই অর্জুন সিংটা বলে দিলে হবে, তার আগে অর্জুন সিং আপনাকেই বলতে হবে। পার্থবাবু আছেন, অর্জুন সিংটা একটু বলবেন। আমি শুনবো। বিশ্বদা আমি বিশ্বদা সবাই সজল তুমি সবচেয়ে বেশি বলছো। সবাই 10 বার এই সজলের গলার জোর সবচেয়ে বেশি বলে বেশি সময় পায়। আমরা চুপচাপ আমার আমি আগে সজলের একটা কথা খালি বলি। ও বলল শুভেন্দু নাটক করত, তো ওয়াজেদ আলী একটা সময় বলেছিল সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এখনো কি তাহলে ও নাটক করছে? 8 বছর বাদে আবার অন্য কথা বলতে হবে না তো? আমি অন্য সময় কিছু বলছিলাম, আমি জাস্ট। আর পার্থদা আমি একটা কথা বলি, দেখুন নন্দরানী দলের কথা আমি বলেছি, কেশপুরের কথা বলেছে। আপনি একটু উদয়ন গুহটা বলবেন, 1,86,000 এই রেকর্ডটা ছাপিয়ে গেছে। আবার বক্তব্য হচ্ছে উদয়ন গুহটা আপনি উদাহরণ দিয়ে যদি ওটাকে জাস্টিফাইড করেন যেটা অন্যায় মানে ভুল, তাহলে আপনি নন্দরানী দলটা মানছেন? আমি না, আমি উল্টোটাই বলছি। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে সজলদা এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, যে শুভেন্দু অধিকারী একসময় রত্নাকর ছিল, এখন বাল্মীকি হয়েছে। এখান থেকে একটা পয়েন্ট বেরোয়, শুভেন্দু অধিকারীকে আমরা আজ থেকে এক্স রত্নাকর বলে ডাকতেই পারি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একদম বলেছে। আর একটা কথা হচ্ছে, দেখুন যে সময় অপব্যাখ্যা করছে, দাদা প্লিজ মাঝে বলুন, যে সময় রত্নাকর থেকে বাল্মীকি হয়েছেন সে সময় তো আইন কানুন বলে কিছু ছিল না, যে কেউ হয়ে যেতে পারতেন। কে বলেছে? আজকে এক সেকেন্ড দাঁড়াও না, আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে তো একটা সিবিআই ইডি কোর্ট আছে তো তো আজকের দিনে রত্নাকর থেকে বাল্মীকি কি হতে গেলে তাকে জেলের ঘানিটা সাজাটা কেটে আসতে হয়। তো শুভেন্দু অধিকারী ঠিক কোন প্রসেসে রত্নাকর থেকে বাল্মীকি হলো, একটু প্রসেসটা বলো। আমি একটু উত্তরটা দিয়ে দিই। আমি এক লাইনে উত্তরটা দাদা শিবাজি, কিভাবে মানে শুধু বিজেপিতে জয়েন করলেই বাল্মীকি হয়ে যায়? সজল বলেছে, সজলকে উত্তর দিতে হবে। না, আমি উত্তরটা দিয়ে দিই। আসলে ও কোন ভাষায় বললো আর কি বলতে চাইলো, ওর মনের ভাব জনগণ বুঝেছে কিনা জানি না, আমার মতন লোক বুঝতে পারেনি, এটা আমার ব্যর্থতা। আমি আপনাদেরকে যেটা বলি, আমাকে প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারী তৃণমূল যখন করতেন তখন তৃণমূলে উনিও ওই ফেস টুপি পরে, হ্যাঁ সেটা নাটক কিনা। দেখুন পার্থদা মনে মনে জানেন, দেবাংশু জানে বেচারি, হ্যাঁ, যে এই দল করতে গেলে অনেক নাটকীয়তায় সঙ্গ দিতে হয়। সুজিত বোসকে সরাসরি চোর বলার পরেও সুজিত বোসকে তার পেছনে পেছনে ঘুরতে হয়। শুভেন্দু যতদিন ওই দল করেছেন, আমি একটু বলে নি দাদা, শেষ হয়নি, তা না হলে উনি মানে ততদিন মানতে হয়েছে তার নিয়ম। রাজীব বন্দ্যোপাধ্যায়কে চোর বলার পর তোমরা নিয়ে নাও, চোর বলার পর নিয়ে আসার পর চোর বলেছিল, নিয়েছে আবার মমতা ব্যানার্জি। অজিত পাওয়ারকে চোর বলেনি দাদা? আমি বলছি একটা করে উত্তর দিন বাবু, ভালো লাগবে শুনতে। না এবার আরেকটা কথা, আর রত্নাকর আমি কখনোই শুভেন্দু অধিকারীকে বলিনি, আমি বলেছি ইতিহাসে রামায়ণে রত্নাকরই বাল্মীকি হয়, আমি এইটা বলি। মানে শুভেন্দু অধিকারী চোর থেকে কি হয়েছে? সজল একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে কনটেক্সটটা কি ছিল, ওই কনটেক্সটের পরে বলেছো ভাই, সেই জন্য এটা দিয়েছি। জগন্নাথ দা একটা প্রশ্নের উত্তর দাও। রত্নাকর বলি, রাজারহাট নিউ টাউনে ভোটার বেড়েছে, আমি শিবাজি দা ভবানীপুরে ভোটার বেড়েছে, রাজারহাট নিউ টাউন তো নিউলি অ্যাপয়েন্টেড সিটি বলেছেন না, ধর্মের প্রশ্নে প্রাসঙ্গিক প্রশ্ন একাই বলে আবার কি উত্তর দেবে? রাজারহাট জগন্নাথের কথা তুমি বলছো না? আমি দুটো প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে। রাজারহাট খুবই প্রাসঙ্গিক কথন। রাজারহাট নিউ টাউনে
গত 7 বছরে 20% ভোট বেড়েছে, 64,000 এবং 40% ফ্ল্যাট বেড়েছে। রাজারহাট নিউ টাউনের কিন্তু যখন আমি একটা জিজ্ঞেস করবো তুমি তথ্য দিলে রাজারহাট নিউ টাউনে সব থেকে বেশি ভোট বেড়েছে, বারুইপুরে বেড়েছে, এবং সব কথা যে আরবানাইজেশন হয়েছে। প্লিজ রাজারহাট নিউ টাউনে বেড়েছে, বারুইপুরে বেড়েছে, সোনারপুরে বেড়েছে। তোমার কথা অনুযায়ী রোহিঙ্গারা এসেছে, মুসলিম ভোট বেড়েছে। তাহলে তুমি বলেছো যে ভবানীপুরে কম, রাসবিহারীতে কম, কিন্তু তুমি জায়গাটা দেখো, রাসবিহারী এবং ভবানীপুরে আর কি সত্যি বাড়ার জায়গা আছে? প্রথম কথা কলকাতা শহর, সেখানে মানুষ থাকবে আর তো জমেই নেই, কোথায় যাবে? রাজারহাট নিউ টাউন তো ফাঁকা জায়গা অনেক। আরে বিশ্ব সবার প্রশ্ন আমার কাছে, তো আমাকে তো উত্তরটা দিতে হবে। ভোট বাড়লো, দিল্লিতে কোন রোহিঙ্গারা ঢুকলো? না রাজারহাট নিউ টাউনের ফ্ল্যাটগুলোতে থাকে চুরি মারলো। আমি একটা যারা দিল্লিতে কোন রোহিঙ্গা ঢুকলো, যারা সইফ আলী খানকে গিয়ে চুরি মারলো। আমি একটা বলে অভিষেক, কংগ্রেসের অভিষেক, জগন্নাথ উত্তর দেবে। আমি জবাবটা জব আমি সত্যি কি জায়গা আছে? যেহেতু জগন্নাথ তার পুরনো সাংবাদিকতার উদাহরণ টেনে পার্থদা যুবনেতার সময় কি বলতেন সেটা টেনেছে, এবং আমাদের সবাইকে এটা বুঝতে হবে। পার্থপ্রতিম বিশ্বাস বলছেন যে ইমাম ভাতা হলো কি করে, কেউ পার্থদাকে জিজ্ঞেস করছে না সর্বশিক্ষা কমিশনের দায়িত্ব পয়সা কেন বিদ্যাসাগরের মাধ্যমে বিমান বসু খরচ করতে। যে থাকে সরকারে সে সব এইসব প্রশ্ন হচ্ছে যে প্রথম আমার মাথায় এটাই এসেছিল যে 64,000 ভোট হয়তো স্বাভাবিক, কারণ শহরে বাস করা লোকের সংখ্যা ওই চত্বরেই বাড়লো, নিউ টাউন চত্বরে। কিন্তু অস্বাভাবিক ঘটনা যেটা হচ্ছে, নিউ টাউনে যে ভোট বাড়েনি তা না, কিন্তু অস্বাভাবিক হচ্ছে সিটি সেন্টারের পেছনের যে অংশটা, রাজারহাট যেখানে 6-7টা যে গ্রাম পঞ্চায়েত, সেখানে ভোটটা বেড়ে গেল। সেখানেও ফ্ল্যাট বেড়েছে। না, সেখানে সালুয়া রেকজুয়ানিতে ফ্ল্যাট দেখেছো? বাবা বলছি সালুয়া রেকজুয়ানি ওখানকার জন্য আমার দায়িত্ব চিন্তা করে মহারাষ্ট্রে 7 মাসে ভোট বেড়েছে 38 লক্ষ। একটা কথা বলছি, দিল্লিতে 4 মাসে ভোট বেড়েছে, কারা থাকছে? এবং তারা সেখানে ভোটার নয় দাদা, বেশিরভাগ ক্ষেত্রেই আমি ভোটার কার্ড শিফট করেনি তারা। শিবাজিদা সুমন, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে একটা বাইনারি তৈরি হচ্ছে হিন্দু এবং মুসলমান, এই বাইনারির মাঝে আরো দুটি রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছেন, কংগ্রেস এবং সিপিএম, শিবাজিদার কাছে প্রশ্ন, রাজনৈতিকভাবে তাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কারণ পুরো জায়গাটাই, আর তুমি দেখবে কলকাতা শহর এবং আশপাশে এখন পোস্টারে ছেয়ে গেছে, ওয়ার্ল্ডিংয়ে ছেয়ে গেছে, কেউ বলছে ভাই ভাই, কেউ বলছে অন্য। এইটা কিন্তু কোথাও একটা বাইনারি তৈরি হয়ে গেছে। সিপিএম কংগ্রেসের অবস্থানটা কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে? সিপিএম এর যে অবস্থাটা আগেও ছিল এখনো তাই থাকছে, সেটা হচ্ছে সিপিএম এর ভোট ইজ স্প্রেড ওভার বেঙ্গল, অল বেঙ্গল। কনসেন্ট্রেটেড যে ভোট সেটা কংগ্রেসের আছে, কোথায় কোথায় আছে আমরা জানি, যার ফলে পার্সেন্টেজ কম হলেও কিছু সিট কংগ্রেস পেতে পারে। আর আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, পার্থরা হয়তো ভোট দিতে পারে অভিষেক, মানে কংগ্রেসের অভিষেকরা কিন্তু ভোটের দিনে গিয়ে পার্থদের ভোট দেয় না, এটা হচ্ছে ঘটনা, একদম পরিচিত জায়গা। আমিও বলবো, হ্যাঁ, পার্থদাও জানেন সিপিএম আছে ফেসবুকে আর কংগ্রেস আছে রাহুল গান্ধীর ঘরে, এর বাইরে কোথায়? রাহুল গান্ধীর ঘরে কংগ্রেসের একটা 30 জনের বৈঠক হলো, ফেরার পরে কেউ বলতে পারছে না যে 2026-এ কার সঙ্গে জোট করবে, কি স্ট্র্যাটেজি হবে। মানে রাহুল গান্ধী যদি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের চেষ্টা করে, তাহলে কল্যাণ চৌবের ভারতীয় ফুটবল দলকে ওয়ার্ল্ড কাপে খেলানোর মতো চান্স ব্যাপার হয়ে যাবে। এটা নিয়ে আলোচনা করে কী লাভ? যদি মানে যেটা পার্থদাদের সিপিএমের সবচেয়ে বড় আন্দোলন আরজি কর, সেটা ফাইনালি ফেসবুকের বাইরে সামাজিক ক্ষেত্রে কোথায় প্রভাব ফেলতে পারলো? আচ্ছা, আমি একটা বেসিক কোশ্চেনে ফিরতে চাইছি লাস্টে, যেহেতু ভোটার কার্ড নিয়ে তো আমাদের গোটা ডিসকাশনটা, একটা বেসিক কোশ্চেনের জায়গা আছে। দেখুন, মহারাষ্ট্র আর দিল্লিতে যে ভোটটা বেড়েছে বলে আমরা শুরুতে বললাম, এটা সবাই এক নজরে দেখে বলবে আনইউজুয়াল, মানে যেটা সাধারণভাবে হয় না। এটাই আমার মনে হয় না বিজেপি, তৃণমূল, সিপিএম নির্বিশেষে কারোর কথা আছে। জগন্নাথ দাদের বক্তব্য আছে এই বিধানসভায় এত, এই বিধানসভায় এত। তা আমার স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে, মহারাষ্ট্রে এই ভোট বাড়ার পর যে রেজাল্ট হলো তাতে তো বিজেপি থাম্পিং মেজরিটি পেয়েছে। তাহলে সম্ভব না যে মহারাষ্ট্রে এই যে 30 লাখ ভোট বাড়লো লাস্ট 6 মাসে, সেটা রোহিঙ্গারা ভোটার। তো এই যে ভোটটা বাড়লো, আমার প্রশ্ন হচ্ছে এই ভোটারটা কারা? 6 মাসে যারা আনইউজুয়াল বাড়লো, তাহলে কি আমরা তো এই বক্তব্যই রাখছি, এই ভোটার বেসটাকেই তো বাংলায় আনছে। তোমরা কি চাইছো? আপনারা কি চাইছেন? মহারাষ্ট্রে যে ভোট লোকসভা এবং বিধানসভার মাঝখানে বেড়েছে, সেটা হচ্ছে রাহুল গান্ধী বলেছিলেন 70 লক্ষ, পরে নির্বাচন কমিশন বলেছেন ওই 39 লক্ষ সামথিং, 38 লক্ষ। কিন্তু মহারাষ্ট্রে 19 থেকে 24
ভোট বেড়েছে 1,23,00,000 32 লক্ষ 1,32,00,000 না না 32 শুধু 32 না 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 1,23,00,000 শুধু 32 লক্ষ যার ফলে এই ভোটের বছরে যা বাড়ছে সেটা কয়েক শুধু 32 লক্ষ এই ডিফারেন্স এই ধারাটা কম না 1,24,00,000 1,24,000 তুমি 5 বছরে দেখো বিশ্বদা এবার আমি বলি অনেকক্ষণ আমি চুপ করে আছি আরে পার্থদা তিনবার বলে নিয়ে না না পার্থদা অনেক বলতে বসে আছে পার্থদা এই যে 5 বছরে 1 কোটি মানে তো ভুটান থেকেও লোক এনেছে আধার এবং ভোটার কার্ডের তো ভুটান থেকেও এনেছে 1 কোটি বেড়েছে মানে আধার এবং ভোটার কার্ডের লিংক তোমাদের অবস্থান কি? না, আমাদের পরিষ্কার হিসাবে আমরা আধার কার্ডের সাথে দেবাংশু ব্যাপারটা কিন্তু পুরো ক্ল্যারিফাই করেছি। আপনি যদি আমার গোপন তথ্য সব কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়, কেন্দ্রীয় সরকার যদি জেনে যায়, তেলেঙ্গানায় আধারের সাথে ভোটারের লিঙ্ক করার পর দেখা গেল, আমি জানি না অভিষেক এটা কেন বললো না, তেলেঙ্গানায় ওরা ক্ষমতায়, একদল মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেল। কেন্দ্রীয় সরকারের কাছে যখনই এই তথ্য যাবে, যে কেন্দ্রে এরকম ভাবে ভোটের আগে এক ধাক্কায় অনেক নাম বাদ দিয়ে দেবে। আমাদের বক্তব্য হচ্ছে ইউনিক এপিক নাম্বার হবে না কেন? ওয়াই এবার বল কেন হবে না? ওয়াই একদম সিরিয়াল অনুযায়ী ইউনিক ভোটার নাম্বার হবে না কেন? এবার বলি একটাই মাত্র কথা, একটাই প্রশ্ন, বায়োমেট্রিক দরকার নেই, আধার সিডিং দরকার নেই। আপনার মাননীয়া বলেছেন যে হরিয়ানার ভোটার চলে আসছে, আপনাদের কর্মসূচি দিয়েছিলেন বুথে বুথে ব্যারাকপুরে আপনি বেরিয়েছিলেন তো বুথে? হ্যাঁ দাঁড়ান, ব্যারাকপুরে বেরিয়ে কটি বুথে গিয়ে আপনি কজন সেম এপিকের হরিয়ানা আর গুজরাটের ভোটার পেয়েছেন? আমি ব্যারাকপুরেই এইখানেই বলছি, 10 নম্বর ওয়ার্ড, একই ভোটারের নাম ব্যারাকপুরে আছে, হরিয়ানায় আছে। আমি পশ্চিমবঙ্গে আমি বলছি শুধু ভাটপাড়ার 13 লক্ষ ভোটারের নাম দিয়েছি, ধারাটি ডুপ্লিকেট। আমরা চিৎকার করি না। এবার প্রশ্ন, তোমার কাছেই আসছি। 18 নম্বর ওয়ার্ডে, ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডে 1800 ভোটারের নাম আমরা জমা দিয়েছি। আমি যারা এখানে থাকে। আমাদের প্রশ্ন, একটা ছোট্ট গেল দ্বিতীয়, আপনারা চান জগন্নাথ তালিকা থেকে মৃত ভোটারের নাম জগন্নাথ তোমার 100% চাই। আরে এটা তো এখন কেউ মারা গেলে জগন্নাথের কাছে বিশদ এক সেকেন্ড, কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট, ওই ভোটার কার্ডটা ডেথ সার্টিফিকেট নেওয়ার সময় জমা দিতে একদম এইটা নিয়ম। আপনি জানো মিউনিসিপ্যালিটিতে নির্বাচন কমিশনে এসডিওর কাছে যায়, ওখানে নামটা এমনি ডিলিট হয়ে যায়। আমি অভিষেকের কাছে আসবো, তারপর সজলের কাছে আসছি। অভিষেক, প্রিয়াঙ্কা গান্ধী গতকালই দেখলাম স্টেটমেন্ট দিচ্ছেন, ইসরায়েল গাজা ভূখণ্ডে কিভাবে হামলা চালিয়েছে, কিভাবে তারা মানুষকে মেরেছে, স্টেটমেন্ট নিন্দা করছেন। কিন্তু এই ভোটার কার্ড ইস্যুটা একটা দেশ জুড়ে একটা আলোড়ন তুলছে। কোথাও তো দেখছি না কংগ্রেস এটা এত সক্রিয়ভাবে কোথাও মুভমেন্ট করছে, আন্দোলন করছে, অথচ কংগ্রেসের ক্ষতি সব থেকে বেশি হয়েছে। মহারাষ্ট্রে হেরে গেছে, দিল্লিতে হেরে গেছে, কংগ্রেসের অবস্থান কোন? হরিয়ানায় দেখুন, টাকা পাওয়া যাবে, কংগ্রেসের প্রশ্ন। ভাই তুমি চুপ করো, টাকা যেখান থেকে পাওয়া যাবে যা বললে তুমি চুপ করো প্লিজ। জগন্নাথ দা এলন মাস্কের টাকা পেয়েছে কিনা আমি জানি না, যাই হোক আমি আমার বক্তব্যটা আমি শেষ করি। ফার্স্টে যেটা তুমি আগে বললে যে কংগ্রেস এবং সিপিএম কি করছে এই ফাঁকে, দেখো আমার বাজেট অধিবেশনে হুমায়ুন কবির এটা প্রমাণ করছে সে কত বড় মুসলিম, এবং শুভেন্দু অধিকারী প্রমাণ করছে কে কত বড় হিন্দু, এবং আমার স্পিকার সেটাতে প্রশ্রয় দিচ্ছে, কারণ আমরা শূন্য। আশা করবো এই একই জিনিসটা সামনের বার হবে না। এটা হচ্ছে কংগ্রেস করছে। 1 2 তুমি যে প্রশ্নটা করলে, ঠিক ফার্স্ট যদি দেখো ডেলিগেশন তোমার কাছে অবশ্যই আর্কাইভে আছে, এবং তোমার সাথে তোমার স্টুডিওতে বসে দিল্লি নির্বাচনের আগের দিন আমি বারবার এই কথাটা বলেছিলাম, নির্বাচন কমিশনে ফার্স্ট ডেলিগেশনটা আমরা দিয়েছিলাম এখানে এই সংখ্যার কারচুপি নিয়ে। এবার প্রশ্নটা হচ্ছে সংখ্যার কারচুপি নিয়ে করবার জন্য এই যে বায়োমেট্রিক ইত্যাদি, আধার কার্ড 182 দিন থাকলে ভারতবর্ষে পাওয়া যায়। মানে সমস্যা হচ্ছে যে নাগরিকত্ব এবং বাসিন্দাটা এক নয়। আন্দ্রে রাসেলের আধার কার্ড থাকতে পারে, আন্দ্রে রাসেলের ভোট থাকতে পারে। এবার 100টা আধার থাকবে, 60টা ভোটার থাকবে, বাকি 40টাকে দিয়ে তোমরা ভুয়ো ভোটার বানাবে। এইটা তোমাদের উদ্দেশ্য। বুঝে গেছি। একটা সলিউশন তো আসতে হবে যে ডুপ্লিকেশন করার মিডিয়ামটা কি হবে। এপিকটাকে ইউনিক করতে হবে, প্রাইমারি কি যেরকম পাসপোর্ট জগন্নাথ প্লিজ, সজল
ধর্মকথার এই ভিড়ে সাধারণ মানুষের প্রয়োজনীয়তা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, সাধারণ মানুষের চাহিদা কোথাও কি হারিয়ে যাচ্ছে না? আরে আপনার টিআরপিও ধর্মেই বাড়ছে, ওইসব বললে হবে নাকি? আপনার টিআরপিও ধর্মে বাড়ছে, তাই ওটাকেই আপনি দেখান। তা নাহলে তো আপনি বাজার দেখাতেন। কটা বাজার দেখিয়েছেন আপনি? আঙুল তুললে হবে না। আমরা গ্রামের কথা বলছি, না না, চিৎকার করছি না, সেটা বলছি, আপনাদের কথা শুনছি। না আমি শুনছেন তো, ধর্মের কথাই শুনছেন কেন? ওটাই বিক্রি হচ্ছে এখন বাজারে ভালো। আমি আপনাকে একটা কথা বলি, শুনুন না। ধর্মটা পণ্য। তাহলে সবাই করেছে, সবাই করেছে। এই যে পার্থদা বলছিল না, ধর্ম মাঠে প্রথম নামিয়েছে ধর্মতলায় গরুকে। ধর্ম পণ্য না হলে ফুরফুরে যেতেন না, মেজাজ ফুরফুরে করতে। আমি একটু বলি, ধর্মতলায় গরুকে প্রথম ধর্মকে রাস্তায় ওনারাই নামিয়েছেন। আমি একটা প্রশ্ন করি, এই যে ভোটার কার্ড নিয়ে ধরুন আমরা মানে ভোটার লিস্ট নিয়ে আমরা বলার কথা, আমরা অনেকদিন আগে থেকে বলেছি, কিন্তু হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা বলছেন? আমার তো মনে হচ্ছে এটা ওনার বিনাশকালে বুদ্ধিনাশ। এই ভোটার লিস্টটা, যেটা ওনার লাকি ভোটার লিস্ট ছিল, এটাতে উনি এ যাবৎকালে পুরসভা, পঞ্চায়েত, কাউন্সিলর, এমএলএ, এমপি সব ভোট জিতেছেন। হঠাৎ করে তার খবরেই কেন খুঁড়তে চাইলেন নিজের, সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, বারবার প্রশ্ন উঠছে না যে আধারের সঙ্গে ভোটারের লিঙ্ক করলে কি হবে? কি হবে আপনাকে আমি বুঝিয়ে বলছি। আধারের সঙ্গে যখন রেশন কার্ডের লিঙ্ক হয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি রেশন কার্ড ফলস, সেটা বাতিল হয়েছিল। ঠিক দাঁড়ান, সংখ্যা তত্ত্বে ভুল থাকতে পারে কম বেশি। আবার বলছি, জব কার্ড যখন আধার কার্ডের সাথে লিঙ্ক হয়েছিল, তখন প্রায় কয়েক লক্ষ জব কার্ড, 25 লাখ জব কার্ড। অভিষেক প্লিজ, বাবু তোমার সময় বলিনি বাবু, প্লিজ। হ্যাঁ আচ্ছা, জব কার্ড বাতিল হয়েছিল। ঠিক সেরকম ভাবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে আঙুলটা তুলেছেন, যে অবাঙালি বাঙালি ভোট, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো হাত, একটা হাত থাকে গলায়, একটা হাত থাকে পায়ে। দোলের দিন পাটা টেপেন, আর তারপরে বেরিয়ে সাংবাদিকদের সামনে উত্তরপ্রদেশের ভোটার বলে গলাটা টেপেন। আমি আপনাকে বলছি, এর ফলে কিন্তু রাজাবাজার, পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, মানে গার্ডেন রিচ, মানে ববিদার ভাইদের প্রচুর নাম কাটা যাবে, এটাও নিশ্চিত থাকুন। আর এই যারা ধরুন পরিযায়ী শ্রমিক হয়ে আছে, এই পরিযায়ী শ্রমিক যারা এ রাজ্যেও বাস করেছে, ও রাজ্যেও অন্য রাজ্যেও গেছে, তাদের একটা বলেনি, তাদের একটা বড় অংশ কিন্তু সংখ্যালঘু, আমি ধর্মের কথা বলছি না, তাদেরও নাম বাদ যাবে। এই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা এটাই চাই, আমরা চাই ভোটার লিস্ট ছেড়ে পুছে সাফ হোক। মুসলমানদের নাম বাদ যাক। না কোনো না, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, আপনারা মুসলমান করবেন না। আমার বক্তব্য, কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিলাম, আমার আধার কার্ডটা ওখানকার ছিল, ভোটার কার্ড এখানে আছে। বিশ্বদা আমার কথা পার্মানেন্ট অ্যাড্রেস আর লোকাল অ্যাড্রেসের পার্থক্য শেষ হয়নি। ও যে বলছিল না যে 30 লাখ 40 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে, তার মানে এটা বোঝা যায় ভারতীয় জনতা পার্টি সংবিধানের কাছে, আইনের কাছে হিন্দু মুসলিম দেখে না, তারাই তোষণের রাজনীতি করে না। ওর কথা যদি সত্যি হয়, কিন্তু ওর কথা সত্যি জীবনে বলি। সজলদা শুরুতে পোডিয়ামে যতক্ষণ বলেছে, এই লাস্টে প্রায় ততটাই বলেছে। আমি বলছি, আমার বলার সময় প্লিজ কেউ বলবেন না, আমিও বলিনি। আমি শুরুটা আমি আরেকবার শেষের জায়গায় আনি, যেটা দিয়ে আমার আলোচনা শুরু হয়েছিল, এপিক কার্ড। সজলদা বললো না, জনতার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আমারও জনতার কাছে একটা জাস্ট, অমিত শাহ একবার বলেছিলেন না যে ক্রোনোলজি সামাজলি, আমি এইটুকু শুধু আপনাদের জন্য বলছি। বিশ্বদা প্রথম এপিক কার্ডের গড়বড়টা নিয়ে ভারতবর্ষের মধ্যে সওয়াল তুললেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, নেতাজি ইন্ডোরে। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর নির্বাচন কমিশনের তরফ থেকে অধিকারীরা বহুদিন দাদা তোমার সময় বলিনি প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিটা করলেন যে এপিক কার্ড, একই এপিক কার্ডে বহু লোকের নাম। এই দাবিটা করার পর নির্বাচন কমিশনের তরফ থেকে একটা চিঠি এলো। সেই চিঠিতে কি প্রকাশ্যে বলা হলো যে হ্যাঁ, কিছু ইরেগুলারিটিস রয়েছে, সেগুলো আমরা ঠিক করব এবং প্রত্যেকে যেন ইউনিক নাম্বার পায় সেটা আমরা দেখবো। এটা তো ইজি বললো, সবার কাছে ক্লিয়ার। অর্থাৎ ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করলো মমতা ব্যানার্জি ঠিক বলছেন। এবার আমার একটা বেসিক প্রশ্ন, তৃণমূল কটা স্টেটে ক্ষমতায়? একটা, নাম পশ্চিমবঙ্গ। ভারতবর্ষে 29টার কাছাকাছি রাজ্য। বিজেপি কটায় ক্ষমতায় এনডিএ সমেত? 20টার কাছাকাছি রাজ্যে। এবার আমাকে একটা কথা বলুন, বিজেপি 20টা স্টেটে ক্ষমতায়, তার মানে ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত বিষয়ে বিজেপির ঘাটাঘাটি আমাদের চেয়ে 20 গুণ বেশি হচ্ছে, তাই তো?
এই প্রবলেমটা বিজেপি স্টেটে কেউ ধরতে পারলো না, একটা স্টেট আমরা শাসন করছি, আমরাই ধরলাম। তার মানে কাদের মাথায় দূরভিসন্ধি, কাদের মাথায় দূরভিসন্ধি, কাদের মাথায় দূরভিসন্ধি? তারা অ্যাকচুয়ালি ভোটার কার্ডের সিস্টেম তৈরি আমি প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। সুমন ভট্টাচার্য, যখনই পশ্চিমবঙ্গে ভোট এসেছে আমরা দেখছি গত 10-15 বছর ধরে একটা ট্রেন্ড, যখনই ভোট আসে তখনই একটা ইস্যু ফোরফ্রন্টে চলে আসছে, সেটা ধর্ম। 2026-এর যে নির্বাচন, সেখানেও কি এই ধর্মই প্রধান ইস্যু হতে চলেছে? দেখ, যদি মানে রাজনীতির সামান্য ছাত্র হিসেবে আমি মনে করি যে বিজেপি যত ধর্মের দিকে টানতে চাইবে তত বিজেপি ভুল করবে, কারণ 2021-এর ইলেকশনটা তৃণমূল টেনেছিল বাঙালি অস্মিতাকে দিয়ে, ঠিক আছে? এটা আলাদা কথা যে এসে গেছেন, টেসলার মালিক এসে গেছেন, তিনিও পিএসসি চালান, ওটা ছেড়ে দেন। আমি যেটা বলতে চাইছি যে বাঙালি অস্মিতা যেটা বিজেপির কাছে কিন্তু দুর্বল পয়েন্ট, কারণ বিজেপি এখনো সৃষ্টিকর্তা, বাঙালি এই দলটার সৃষ্টিকর্তা, তিনি বলছেন বাঙালি অস্মিতা কি মাইনাস পয়েন্ট, কি যে বলেন। বিজেপি সর্বভারতীয় সভাপতি কতজন বাঙালি হয়েছেন? বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কতজন বাঙালি হয়েছেন? কতজন হয়েছে কংগ্রেসের কতজন হয়েছে? নাম মনে বিজেপির পার্টি অফিসে তোমার জনতা পার্টির সমস্ত অনুষ্ঠান বন্দে মাতরম গেয়ে শুরু হয় জগন্নাথ সজল না, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র বলে তোমরা রবীন্দ্রনাথ বাঙালি সভাপতি, বাঙালি প্রধানমন্ত্রী বলতে হবে না, কটা বাঙালি পূর্ণমন্ত্রী দিয়েছে। তুমি মন্ত্রী চাও না উন্নয়ন চাও? তুমি মন্ত্রী চাও না সজলদা জিজ্ঞেস করলো মন্ত্রী চাও না উন্নয়ন চাও, আমি জিজ্ঞেস করছি বাঙালির ভালোবাসা চাও না ভোট চাও? কি বাঙালি ভালোবেসে ভোট দেবে আমাদের? মন্ত্রী হলে উন্নয়ন হবে। আবার বলছি ভোটার লিস্ট, ভোটের ভূত ধর্ম এবং হিন্দু মুসলিম বাদ দিয়ে বাঙালি অবাঙালি হয়ে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। আগামী নির্বাচনে এগুলো বড় ইস্যু। তবে একটা বিষয়, আধার কার্ড দেয় হচ্ছে সরকার, ভোটার কার্ড দেয় হচ্ছে নির্বাচন কমিশনার। সব থেকে বড় উদ্বেগের জায়গা অন্তত আমার মনে হয় গোপনীয়তা। ভোটার তালিকা খুব একটা দুষ্প্রাপ্য জিনিস নয়। পাড়ার যে কোনো ছোট বড় আধা শিক্ষি আধুলি নেতার হাতে এই পকেটে ভোটার তালিকা ঘোরে। সেখানে এপিক নম্বরের পাশাপাশি যদি আধার নম্বরও কোনোভাবে থাকে, দুষ্কৃতীদের হাতে পড়ে যদি থাকে, লিঙ্ক করলে না সেটা তো আমি জানি না, দুষ্কৃতীদের হাতে পড়ে তার দুর্ব্যবহারের তার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতএব ব্যবস্থাকে সুব্যবস্থা হিসেবে নিশ্চিত করতে পারলে তবেই আমার মনে হয় এটা বাধ্যতামূলক করা উচিত। নয়তো এটাও আবার জাল বেরোবে, এটাও আবার নতুন করে অন্য কিছু তৈরি হবে। আর একটা খবর জানিয়ে দিই, গত বহু বছরের লড়াইয়ের পর আমাদের যে শো সোজা সাপটা আপনাদের আশীর্বাদে, আপনাদের কল্যাণে, আপনাদের ভালোবাসায় একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। আমরা গত 4 সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের 1 নম্বর নিউজ চ্যানেল, এবং আপনাদের ভালোবাসা, জনগণের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয় করে আমরা আরও এগিয়ে যাব, এটুকুই প্রার্থনা করি। নমস্কার।